আমরা আজকে বাংলা সাহিত্য নিয়ে কথাবার্তা বলবো এবং আমরা বাংলা সাহিত্যের সাথে অন্যান্য বিশ্ব সাহিত্যের কিছু ব্যাপার স্যাপার আমরা অ্যাড করব এবং আমরা একটা কম্প্যারিজন দাঁড় করাবো এবং আমরা আজকের লেকচার থেকে দুইটা কোশ্চেন রিটেনে থাকতে পারে এবং প্রিলিমিনারিতে 2 থেকে 3টা কোশ্চেন পাবেন। ঠিক আছে, মানে আপনি এই ভাবটা ক্রিয়েট হলে আপনি যা কোশ্চেন আসবে আপনি পারবেন আসলে, এবং এরপরে পড়তে আরাম লাগবে, আপনার কাছে এত বিরক্ত লাগবে না। আপনাদের একটা ব্যাপার বলি, সাহিত্য কি? ছোটোবেলায় আমি যখন ছোট ছিলাম তখন আমি রাতে যখন ঘুমোতে যেতাম, বা আমাদের যারা মুরব্বীরা ছিলেন, ধরেন আমার দাদাজান ছিলেন বা আমার ফুপুরা ছিলেন বা আমার মামারা ছিলেন, এদের সাথে কিন্তু আমি যখন থাকতাম তখন কিন্তু আমরা বলতাম যে একটা কেচ্ছা বলেন। তো আমার দাদাজান ধরেন এরকম কেচ্ছা শোনাইতো যে এক দেশে ছিল এক রাক্ষস, সে এই করতো সেই করতো, এরকম কেচ্ছা আর কি, অনেক কেচ্ছা কাহিনী আমরা শুনতাম। এটা কিন্তু সাহিত্য। একবারে শুরুর দিকে না সাহিত্য এই ব্যাপারটাই ছিল। আমরা যদি আমাদের অ্যানসেস্টারদের খুঁজতে চাই, আজকের ক্লাসের সংবিধিবদ্ধ সতর্কীকরণ আমি শুরুতেই বলে দিচ্ছি, আমরা টোটাল সাহিত্যে কোনো ধর্ম নিয়ে আলাপ আলোচনা হবে না, এখানে ধর্মের নাম চলে আসবে, ধর্মের ক্যারেক্টার চলে আসবে, কিন্তু জিনিসটা সাহিত্য। সো সাহিত্য আর ধর্মগ্রন্থ জিনিসটা আলাদা। আপনি যদি বিষাদ সিন্ধুর কাহিনীকে ইসলামের কাহিনী মনে করেন তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। বিষাদ সিন্ধু কখনো ধর্মগ্রন্থ না। এইখানে প্রচুর অলৌকিক কথা ঢুকানো হয়েছে। এইখানে মীর মশাররফ হোসেন তার মনের ইচ্ছা মতন কথা ঢুকাইছে। সে কারবালা থেকে দামেস্কর রাস্তায় এক ব্রাহ্মণ পরিবারকে বসিয়েছেন, এরকম অলৌকিক কাহিনী তিনি ঘটাইছেন। সো এইগুলো হচ্ছে সাহিত্য। এখানে সাহিত্য ঐতিহাসিক প্রেক্ষাপটে, ধর্মীয় প্রেক্ষাপটে, সেই প্রেক্ষাপটের সাথে তিনি রসকস সিঙ্গারা বুলবুলি মিশিয়ে জিনিসটাকে একটু চমৎকারভাবে রিপ্রেজেন্ট করেছেন যেন মানুষ খায়। সো আমরা এই প্রাচীন যুগ মধ্যযুগ যখন পড়ব ম্যাক্সিমামই ধর্মীয় জিনিস, কিন্তু কোনোটাই ধর্মীয় না। এবং এটাকে যদি আপনি যে ধর্মেরই হন, আপনি যদি এইগুলাকে ধর্মগ্রন্থ মনে করেন তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি যদি মনে করেন শ্রীকৃষ্ণ কীর্তনের যে রাধাকৃষ্ণের কাহিনী আছে সেইটা ভগবতের কাহিনী, যাই হোক, তাহলে আপনি 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 ধর্ম জানেন না। সো আজকের আলোচনায় কোনো ধর্ম নাই, ঠিক আছে, যদিও আমরা ধর্ম নিয়ে কথা বলবো, বাট এগুলা ধর্ম না, এগুলা সবই সাহিত্য। এটা হচ্ছে নাম্বার 1। কারো আবার ইমান জেগে গিয়ে বললেন না যে ভাই এরকম কথা বলতেছে, এগুলা এই টাইপের কথা বললেন না। এটা কোনোটাই ধর্ম না, ধর্মগ্রন্থের সাথে এর কোনো সম্পর্কও নাই। এগুলা সবই সাহিত্য, এবং এর মধ্যে অনেক নিউডিটি চলে আসতে পারে, ধরেন অনেক সেক্সুয়াল ব্যাপার স্যাপার চলে আসতে পারে। সো আমরা যতটুকু সম্ভব এটাকে সেন্সরের মাধ্যমে রেখে কথা বলার ট্রাই করবো, বাট সাহিত্য পড়াতে গেলে এগুলো চলে আসবে। সো এটাকে কেউ পার্সোনালি নেবেন না আর কি, ঠিক আছে। সো আমাদের পূর্বপুরুষরা একসময় ধরেন হান্টার গ্যাদারার ছিলেন। হান্টার গ্যাদারার বলতে হচ্ছে তারা জঙ্গলে ইয়ে করতেন, জঙ্গলে পশু পাখি শিকার করতেন বা খাবার টাবার এক জায়গায় করে তারা থাকতেন। এরপরে কৃষি বিপ্লব আরও অনেক পরে আসছে। তো ধরেন এইরকম হান্টার গ্যাদারাররা, এদেরকে বলা হয় ফরেজার্স। এই ফরেজার্সরা ধরেন দলবদ্ধ ভয়ে তারা শিকার টিকার করতো, কিন্তু এদের দলের যে মুরব্বী থাকতো, সেই মুরব্বী তাদের যে ঐতিহ্য, আমাদের কিন্তু মানুষ একত্রে বসবাস করা শুরু করছে, একত্রে বসবাস করার সাথে সাথেই কিন্তু আমাদের মধ্যে একটা কমিউনিটির যে কালচার ব্যাপারটা, এটা সৃষ্টি হয়ে গেছে। সো আমরা এক কমিউনিটি আর এক কমিউনিটির থেকে চাইতে সুপিরিয়র মনে করছি নিজেদেরকে। সো তখন এই যে নিজেদের কমিউনিটি, আপনি কথা বলবেন কিভাবে, আপনি এক বড়দেরকে সম্মান করবেন কিভাবে, বা ধরেন সে শিকারে গিয়েছিল, শিকারে গিয়ে একটা বিপদে পড়েছে, আপনিও ভবিষ্যতে এইরকম বিপদে পড়তে পারেন, এই বিপদ থেকে নিজে উদ্ধার করবেন কিভাবে, এই রকম বিষয়গুলো ব্যাখ্যা করতে গিয়ে তারা বিভিন্ন গল্পের আশ্রয় নিছে। ধরেন এই গল্পগুলাই হচ্ছে আমাদের একবারে ঐতিহাসিক সাহিত্য, যেগুলো মুখে মুখেই ছিল, কখনো লেখা হয় নাই। এইগুলো মূলত মেইনলি ছিল ঐতিহ্য বা কোনো অলৌকিক কাহিনী সে বলছে। এই যে আমাদেরকে যখন বলল যে রাজার 2টা শিং বা রাক্ষসের 2টা শিং, সে এসে বললো হাউলো মাউলো খাওলো, এরকম বলল। আর এগুলো কিন্তু সবই কল্পকাহিনী। সো এই নিয়ে হচ্ছে ঐতিহাসিক সাহিত্য শুরু হয়। বাট প্রথম যে সাহিত্যটা পৃথিবীতে লেখা হলো প্রথম, এইটার নাম হচ্ছে দ্য ইপিক অফ গিলগামেশ। এই গিলগামেশ হচ্ছে পৃথিবীর প্রথম হিরো যাকে নিয়ে গল্প লেখা হয়েছে। এটা লেখা হয়েছে প্রায় যীশুখ্রিস্টের জন্মেরও 2000 বছর আগে। যীশুখ্রিস্টের জন্মেরও 2000 বছর আগে। এই জিনিসটা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা, যেটা বর্তমান ইরাক, এই রকম জায়গাতে, যেখানে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী এসে একত্রে মিলিত হয়েছে। আপনারা ইরাক এবং ইরানের বর্ডারের ওইখানের যে জায়গাটা, ওই জায়গায় হচ্ছে এই সভ্যতাটা গড়ে ওঠে। অতীতের সমস্ত সভ্যতাই নদীকেন্দ্রিক, কেননা এখনকার মতন শেষ প্রকল্প ছিল না, নদীর পানি উঠাতে পারতাম না, মানুষ তো পানি ছাড়া বাঁচবে না, আর সমুদ্রের পানি তো খাওয়া যায় না, বা নদীর মিঠা পানির আশপাশে তারা বসবাস করত। তো গিলগামেশ ছিল হচ্ছে উরুক এর রাজা, শহরটা এলাকার নাম হচ্ছে উরুক।
অনেকেই মনে করেন ইতিহাসবিদরা এই গিলগমেশের যে উরুক, এই উরুক শব্দটার থেকেই মূলত ইরাক শব্দটা আসছে। এই উরুক শহরের রাজা ছিলেন হচ্ছে গিলগামেশ। এই প্রতীকী একটা ছবি গিলগামেশ। গিলগামেশ ছিল জাইগ্যান্টিক, বিশাল বড়সড়। সে শুধু বড়সড় না, হ্যান্ডসাম এবং বিশাল বড়সড়। ওই আমলের যে কোনো মেয়ে গিলগামেশের জন্য পাগল, এবং সে হচ্ছে রাজা। এবং গিলগামেশও এরকম মেয়েদেরকে যারই পছন্দ হতো তাকেই নিয়ে চলে আসতো। এইরকম স্বর্গের এক দেবতা ছিলেন, দেবতার নাম মানে স্বর্গের এক পরী, তার নাম হচ্ছে ইস্তার। এই ইস্তার গিলগমেশকে দেখে খুবই পছন্দ করলো, যে আরে গিলগমেশ তো চমৎকার। সে গিলগমেশকে তার ভালোবাসা বা প্রেম নিবেদন করলো। গিলগমেশ জীবনের প্রথম কোনো মেয়েকে রিজেক্ট করে দিল, সে হচ্ছে ইস্তার। কিন্তু ইস্তার তো দেবী। সে বলল যে দাঁড়াও, তোমার যে অহংকার, তোমার যে বডি ফিটনেস, তোমার যে অহংকার, এই অহংকার আমি করে দিব। তো ইস্তার স্বর্গে গিয়ে সে আর এক জাইগান্টিক দেহের এক ভিলেনকে ক্রিয়েট করলো। যদিও ভিলেন, সেই ভিলেনটার নাম দিল হচ্ছে এনকিডু। এই হচ্ছে এনকিডু। এনকিডুর বডি দিলেন মানুষের মতন, বাট মাথাটা দিছিলেন এনকিডুর হচ্ছে পশুর মতন। তিনি খুবই জাইগ্যান্টিক, পাওয়ারফুল। এবং এনকেডু পৃথিবীতে চলে আসছে, পাঠাইছে তার ইস্তার। এবং এনকেডু এসে পৃথিবীতে ধরেন ব্যাপক তালমাটাল করতেছে। সে মানুষ মেরে ফেলে, জঙ্গলে পশু পাখি মেরে ফেলে। গিলগমেশ খবর শুনে সে এনকেডুকে মারতে চলে গেছে, যে গিলগমেশ তো হিরো, সে তো মারবেই ওকে, শয়তান আসছে মারবে। যে বিশাল মারামারি হচ্ছে দুইজনের মধ্যে, এনকেডু এবং গিলগমেশ। মারামারি হতে 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 একসময় প্রেম, বন্ধুত্ব হয়ে গেছে তাদের মধ্যে। বুঝতে পারছেন? এই যে এইরকম অনেক সময় দেখবেন যে মারতে মারতে, না সিনেমায় দেখেন নাই যে মারতে মারতে খুব মারতেছে মারতেছে মারতেছে, তারপরে ধরেন এক পর্যায়ে কোপ দিয়ে ওর গলা কেটে ফেলবে, ওই মুহূর্তে তলোয়ার ফেলে দিয়ে বলল যে তোরে মাফ করে দিলাম। তারপরে ও দেখলো যে আরে বাপরে বাপ, আমার মাফ করে দিল, ও এসে ওর বন্ধু হয়ে গেল। এরকম দু একটা সিনেমা আপনারা লাইফে দেখছেন। মূলত এই গিলগামেশ থেকে তারা অনুপ্রাণিত হয়ে ওই সমস্ত কাহিনী লেখছে আর কি। যাই হোক, এরপর এনকেডু অ্যান্ড গিলগমেশ বেশ করতেছে। হঠাৎ করে গিলগমেশের একদিন মনে হলো যে এই যে আমার বডি ফিটনেস, রাজত্ব, এইগুলো তো থাকবে না, আমি তো একসময় মরে যাব। তখন গিলগামেশ চিন্তা করলো যে আমি অমরত্বের সন্ধান করব। আমি অমরত্ব, এইটাই হচ্ছে মেইন কাহিনী, অমরত্বের সন্ধান করবে সে। এবং সে অমরত্বের সন্ধান করতে গিয়ে এক দেবতাকে সে মেরে ফেললো, সে আর এনকেডু। এবং এক পর্যায়ে সে অভিশাপ দিল যে এনকেডু, তোদের দুজনের একজন মারা যাবে। এনকেডু মারাও গেল। গিলগমেশের এক সময় হলো যে অমরত্ব আসলে আশা করা সম্ভব না। তখন সে খবর পাইল যে অমুক পাহাড়ে একজন আছে বৃদ্ধ, সেই বৃদ্ধ দীর্ঘদিন বেঁচে আছে, সে মরে না। তার মানে সে বোধহয় অমরত্বের রহস্য জানে, তুমি তার কাছে যাও। গিলগমেশ সেখানে গেল। সে যায়, তাকে তার মনোরঞ্জন করলো, দেন বলল যে সমুদ্রের নিচে এরকম একটা ফুল আছে, একবারে সমুদ্রের নিচে একটা ফুল আছে, সেই ফুল একটাই আছে, তুমি যদি এনে খেতে পারো তাহলে তুমি এই অমরত্ব লাভ করবা। এই তো শুনে গিলগমেশের আবার অমরত্বের জেগে গেল। সে চলে গেল সমুদ্রে, অনেক ডুব দিয়ে সমুদ্রের নিচে থেকে সে ওই ফুলটা পাইল এবং ফুলটাকে উপরে উঠে নিয়ে আসলো। এখন গিলগমেশ সমুদ্রে ঝাপটাপ দিছিল, বিভিন্ন রাস্তা টাস্তা পার হয়ে আসছে। সে ভাবছে যে অমরত্বের ট্যাবলেট তো পেয়ে গেছি, তো অমরত্বের ট্যাবলেট খাওয়ার আগে আমি একটু পাক পবিত্র হয়ে আছি, গোসলটা ভালো করে দিই। তো সে তার যে ফুলটা, ওই ফুলটা সমুদ্রের বিচে রেখে সে আবার ডুব দিতে গেছে। ইতিমধ্যে একটা সাপ এসে ফুলটা খেয়ে ফেলছে। একটাই ফুল ছিল। সো গিলগমেশ অমরত্ব পায় নাই। এবং গিলগমেশ এই মেসেজ দিয়েছিল যে অমরত্ব এটা মানুষের কাজ না। এবং আপনি বিভিন্ন সাহিত্যে দেখবেন অমরত্বের করছে। আমরা যখন ইংলিশ লিটারেচার পড়ব তখন আমরা দেখব ডক্টর ফস্টার্স, ও সুইট হেলেন মেক মি ইমর্টাল উইথ এ কিস। তখন আমরা দেখব অমরত্ব নিয়ে সবাই অনেক কথাবার্তা লেখা হয়েছে। এই হচ্ছে পৃথিবীর প্রথম সাহিত্য, যেটা মূলত এইরকম এই যে পাথরের খণ্ডে লেখা হয়েছিল। এটাই হচ্ছে অরিজিনাল গিলগামেশ। এর ভেতরে এই কাহিনীটা আছে, আপনি পড়তে পারবো না। এই ভাষাটার নাম হচ্ছে আক্কাদিয়ান ভাষা, কিন্তু লেখা হয়েছে কিউনিফর্ম লিপিতে। আক্কাদিয়ান ভাষা লেখা হয়েছে কিউনিফর্ম লিপিতে। যেমন আপনি যদি বাংলায় আমাকে একটা মেসেজ দেন, ভাই কেমন আছেন, এটা বাংলায় লেখেন VAIKEMONACHEN, এটা কিন্তু আপনি বাংলা লিপিতে লিখলেন না, আপনি লিখলেন ইংরেজিতে, আমরা বলি বাংলিশ। ঠিক এইরকম আর কি। ভাষাটা আক্কাদিয়ান, কিন্তু লেখা হয়েছিল কিউনিফর্ম লিপিতে, এবং এটা সুমেরীয় দিয়ে লেখা, মেসোপটেমিয়া সভ্যতার। সো এই হচ্ছে পৃথিবীর সাহিত্য। এবং এরপরে আমরা দেখব যে ইংরেজি সাহিত্যের দিকে যদি আমরা যাই, তাহলে ইংরেজি সাহিত্যের একবারে যেটা আদি শুরুতে থেকে যেটা পাওয়া যায় তার নাম হচ্ছে বিয়লফ।
বিয়লফও হিরোর নাম। আবার একটু আগে আমরা যেটা পড়লাম যে গিলগামেশ, এটাও হিরোর নামে। সো এই বিয়লফের কাহিনী আমরা ইংলিশ লিটারেচারে গিয়ে পড়ব এবং এইখানে দেখব যে বিয়লফ রাক্ষসদের হাত থেকে এবং ড্রাগনের হাত থেকে অ্যাকচুয়ালি ইংরেজদেরকে বা তদানীন্তন ইউরোপকে রক্ষা করে। এবং এই যে রাক্ষসদের কাছ থেকে রক্ষা করে এবং পরের বা ড্রাগনের সাথে সে রক্ষা করে এবং ড্রাগনকে রক্ষা করতে গিয়ে সে আহত হয় এবং একসময় সে মারা যায়, ড্রাগনও মারা যায়। এই জন্যই কিন্তু অনেকেই মনে করে যে বিয়লফের কিন্তু রাইটারকে পাওয়া যায় নাই, জানা যায় নাই। সো তারা মনে করে যে ড্রাগন চায়না, সো চায়না এক সময় ইউরোপকে গিলতে আসবে এবং সেটা বিয়লফেই বলা আছে। এইটা আমরা এখানে বলতেছি এই জন্য যে এইটা যে সময় লেখা, এই বিয়লফ যে সময় লেখা, আমাদের যে প্রথম সাহিত্যের নিদর্শন এইরকম টাইমে লেখা। তার মানে আমরা সাহিত্যে কিন্তু ঐতিহাসিকভাবে আমরা ইংরেজদের সাথে পিছায়া ছিলাম না, বাট প্রেক্ষাপটে আমরা ধীরে ধীরে পিছায়া গেছি। এটার জন্য আমরা এখানে দিচ্ছি। সো আমরা আমাদের প্রাচীন জিনিস কোনটা, আমরা একবারে আমাদের সাহিত্যের একেবারে পেছনের দিকে চলে যদি যাই, তাহলে আমাদের প্রথম সাহিত্য কি? আমাদের প্রথম সাহিত্য হচ্ছে চর্যাপদ। এই চর্যাপদ এটা হচ্ছে আপনার মূলত হচ্ছে অনেক কবিতা, শোলক বা গান বলতে পারেন। এই জিনিসটা প্রথম লেখা হয়েছিল হচ্ছে তাল পাতায়। আমরা বিয়লফকে দেখলাম পাথরে লেখা হয়েছিল, আর ইয়েকে লেখা হয়েছে হচ্ছে চর্যাপদ প্রথম লেখা হয়েছিল তাল পাতায়। এই যে যে তাল ছবি দেখতেছেন, এইটাই হচ্ছে আসল চর্যাপদের ছবি। এই হচ্ছে এক একটা পেজ। এই পেজ লম্বাই ছিল হচ্ছে মোটামুটি 13.5 ইঞ্চি, মানে 13 ইঞ্চির কাছাকাছি আর কি। আর মোটামুটি 3 ইঞ্চি মতন ছিল এটা চওড়ায়, তাল পাতায় দুই পাশেই লেখা ছিল। এবং এইখানে যে কালো একটা অংশ দেখতেছেন, এটা মূলত ছিদ্র। সো পাতাগুলো একটার উপর রেখে এই ছিদ্র দিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখা হতো। এখনকার মতন তো আর বাইন্ডিং সিস্টেম ছিল না, যেহেতু তাল পাতা, এই ভেতর দিয়ে দড়ি দিয়ে দুই পাশ দিয়ে বেঁধে রাখা হতো আর কি। এইখানে প্রত্যেকটা পাতায় 5টা করে লাইন ছিল, 5টা করে লাইন। আপনারা জানেন চর্যাপদ, জানবেন আর কি, চর্যাপদের প্রত্যেকটা কবিতা ছিল 10 লাইন বা শোলক ছিল 10 লাইন প্রত্যেকটা কবিতা। আর একটা পাতায় ছিল কয় লাইন করে? এক একটা পাতায় ছিল হচ্ছে 5 লাইন করে। তবে একটাই বোধহয় মাত্র পাতা ছিল যে পাতাটা মূলত এই 6টা লাইন ছিল। তবে আপনাদেরকে বলে রাখি যে হরপ্রসাদ শাস্ত্রী, এই যে যার ছবি দেখতেছেন, যারা রিটেন দিবেন তাদের উদ্দেশ্যে বলি, এই যে 1853 থেকে 1931 হরপ্রসাদ শাস্ত্রীর এই সালটা মনে রাখতে হবে। শুনেন, বড় বড় সাহিত্যে সেটা হরপ্রসাদ শাস্ত্রী, কেননা চর্যাপদ নিয়ে কোশ্চেন আসবেই। সো দ্যাটস ওয়াই আমরা এটা জেনে রাখবো। কোশ্চেন আসবেই, ধরেন হচ্ছে রবীন্দ্রনাথ নজরুল নিয়ে কোশ্চেন আসবেই, আসতে পারেই হচ্ছে বঙ্কিম নিয়ে, আসতে পারে আপনার মাইকেল মধুসূদন নিয়ে, আসতে পারে জসীমউদ্দিন নিয়ে। এই যে বড় বড় জাইগান্টিক যারা, এদের জন্ম এবং মৃত্যু সাল আমরা লিখব। এবং বাংলা লিটারেচারে যদি আপনি লেখার সময় আবার এটার জন্য কেউ আবার ইয়ে হয়ে অ্যাডামেন্ট হয়ে সব মুখস্থ করতে যান না, পাগল হয়ে যাবেন। বড় বড়টার মনে রাখবেন, এই জন্য যে নামের পরে যদি সাল লেখেন, এই জিনিসটা মিন করে যে হরপ্রসাদ শাস্ত্রী 1853 থেকে 1931 বাঁচছে। তার মানে মোটামুটি 20 বছর পরে যদি যাই আমরা, তাহলে 80-র দশক থেকে মূলত তিনি সাহিত্যের কাজকর্ম করছে। এই যে একটা ধারণা, 1880-র দিকে সে কাজকর্ম করছে এবং তার লেখাগুলা ওই সমসাময়িক, এই ব্যাপারটা আসলে এই সালের মধ্যে মিন করে। এবং বাংলার যারা টিচার এই সাল জিনিসটাকে পছন্দ করে, ঠাস করে ধরে নেবে আপনার সাথে যে কানেকশন হবে, তার যে কেমিস্ট্রি হবে, মার্ক বেশি পাবেন। সো বড় বড়দের কয়েকজনেরটা মনে রাখতে হবে রিটেনের জন্য। হরপ্রসাদ শাস্ত্রী এইটা নেপাল থেকে আবিষ্কার করেন। জিনিসটা নেপালে, আপনারা একটু বিসিএস পড়লে এই জিনিসটা জানেন, কিন্তু নেপাল থেকে এই জিনিসটা তিনি কোনোদিন নিয়ে আসেন নাই, কিন্তু বাংলাদেশে এর কপি কোনোদিন আসে নাই। তিনি এটা ছবি নিয়ে আসছিলেন, ফটোকপি নিয়ে আসছিলেন। এবং এই জিনিসটাও কিন্তু বাংলা লিপিতে লেখা ছিল না, এটা ছিল নাগরি লিপিতে লেখা, নাগরি হরপে, বাংলা হরপে ক খর মতন লেখা ছিল, নাগরি হরপে। এবং কেউ কেউ বলে এটা কুটিল লিপিতে লেখা। এবং দুঃখের বিষয় হচ্ছে এইটা তিনি পেয়েছিলেন নেপালের রয়্যাল লাইব্রেরিতে। কিন্তু 1960-এর দশকে এই রয়্যাল লাইব্রেরির যত ঐতিহাসিক বইটই ছিল, এইটাকে একটা জাদুঘরে কনভার্ট করে এই বইগুলো নেপালের রাজ যে আর্কাইভ আছে সেই আর্কাইভে নিয়ে যাওয়া হয়। বাট সেই টাইমে
এই আসল চর্যাপদটা আসলে হারায়া যায়। পৃথিবীতে এই আসল চর্যাপদের অস্তিত্ব এখন আর নাই, এটা এক্সিস্ট করে না এখন। এবং হরপ্রসাদ শাস্ত্রী আসলে এটা দেখেন নাই, ঠিক আছে? হরপ্রসাদ শাস্ত্রী আসল চর্যাপদটা দেখেন নাই, এটা আপনি বুঝে যাবেন কিছুক্ষণ পরে যে কেন দেখে নাই আর কি। এটা বাংলাদেশে আসে নাই, কখনোই আসে নাই। এই যে যে ছবিটা দেখতেছেন এইটাই চর্যাপদের অস্তিত্ব আর কি। এবং এই জিনিসটার ভাষা এতই জটিল ছিল যে হরপ্রসাদ শাস্ত্রী এইটা প্রায় আপনার কয় বছর, প্রায় হরপ্রসাদ শাস্ত্রী এইটার লিপি উদ্ধার করতে সে 1916 পর্যন্ত তাকে ওয়েট করতে হয়েছে। আচ্ছা, এটা নিয়ে আমরা আবার কথাবার্তা বলবো। আমরা এখন একটু দেখি যে সাহিত্য কিভাবে বিকশিত হয়, সময়ের সাথে সাথে সাহিত্য বদলায়া যায়। আমি এখন যে ভাষায় কথা বলতেছি আপনার সাথে, রবীন্দ্রনাথের আমলের মানুষ এই ভাষায় কথা বলে নাই। এখনকার টাইমের যারা লেখক যে ভাষায় লেখেন, রবীন্দ্রনাথ ওই ভাষায় লেখেন নাই। রবীন্দ্রনাথ যে ভাষায় লিখেছিলেন, রাজা রামমোহন রায় ওই ভাষায় লেখেন নাই। রাজা রামমোহন রায় যে ভাষায় লিখেছিলেন, এই চর্যাপদের কবিরা ওই ভাষায় লেখেন নাই। সময়ের সাথে সাথে ভাষা বিবর্তিত হয়, আর ভাষা বিবর্তিত হয় মানে ভাষা সহজ হয়, ভাষার বক্তব্য সহজ হয়, মানুষ বুঝতে জিনিসটা সহজ হয়ে যায়। সো দ্যাটস ওয়াই ভাষা যেহেতু ধীরে 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 চেঞ্জ হয়, সো সাহিত্যও ধীরে 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 চেঞ্জ হয়। আমি যদি এখন বঙ্কিমী ভাষায় একটা উপন্যাস লিখি, সাধারণত আপনারা পছন্দ করবেন না। আমি যদি ধরেন আজ থেকে 200 বছর আগের বাংলা ভাষায় আপনাদের সাথে কথা বলি, তাহলে আপনি এটা বুঝবেন না, আপনার এটা পছন্দ হবে না। সো সময়ের সাথে সাথে ভাষা বিবর্তিত হয়, সাহিত্য তার রং বদলায়। সো আমাদের বাংলা সাহিত্যটাকে আমরা 3টা মেজর ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রাচীন যুগ, যেটা 1200 সালের আগ পর্যন্ত। 1200 থেকে 1800 সাল পর্যন্ত এটাকে বলি আমরা মধ্যযুগ, এবং 1800-র পর থেকে আজ পর্যন্ত যেটা, এটা হচ্ছে আধুনিক যুগ। প্রাচীন যুগে যে সাহিত্য, এর একটাই সাহিত্য সম্পর্কে আমরা আপাতত জানি, সেটাই হচ্ছে চর্যাপদ। এটা মূলত ধর্মনির্ভর, কিন্তু এর মধ্যে সাধারণ মানুষের কথা বলা আছে, সাধারণ মানুষকে চরিত্র হিসেবে তুলে ধরা হয়েছে। জিনিসটা ধর্মনির্ভর হলেও সাধারণ মানুষের অংশগ্রহণ আছে, এবং এটা কবিতাতে লেখা, ছন্দে লেখা। আমি যেভাবে কথা বলতেছি, আপনি যেভাবে গল্প পড়েন, রবীন্দ্রনাথ যেভাবে ছোট গল্প লিখেছে, নজরুল যেভাবে উপন্যাস লিখেছে, এইভাবে না, কবিতার ভাবে লেখা, ছন্দ। তালত মোর ঘর নাহি পরবাসী, হাড়িতে ধান নাহি নিতিয়া বেশি, বা হাড়িতে ভাত নাহি নিতিয়া বেশি। মধ্যযুগ, এই যে 1200 সাল থেকে 1800 সাল, প্রায় 600 বছর মানুষ সব লেখালেখি করছে ধর্মকে নিয়ে, ধর্মকেন্দ্রিক। দেবদেবীরা বা ধর্মীয় ব্যাপার হয়ে গেছে কাহিনী, সাধারণ মানুষ গল্পে জায়গা পায় নাই। লাস্টের দিকে গিয়ে অন্য ভাষার থেকে আমরা সাহিত্য অনুবাদ করছি, সেই অনুবাদও কিছুটা ছিল ধর্মকেন্দ্রিক। সাধারণ মানুষের কথা কেউ বলে নাই, কেউ আমি যেভাবে কথা বলতেছি এইরকম কথা বলে নাই, সবাই কথা বলছে ছন্দে। কেউ ধরেন মনে হলো না যে আপনাদের একটা গল্প বলে আসেন, এইভাবে কেউ লিখলো না। সেই সবাই লিখলো এরকম যে মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাজ দাম্ভনে শুনে পুণ্যবান, এরকম ছন্দ দিয়ে সবাই কথা বলল। কেউ ধরেন স্বাভাবিক কথা বললো না, এটা একটা অলৌকিক ব্যাপার। 600 বছর ধরে কেউ মুখের ভাষায় লিখলো না, সবাই ছন্দ দিয়ে লিখলো। এবং এইখানে সাধারণ মানুষের কথা বলা হয় নাই, সবই ধর্ম। এবং আপনি দেখবেন যে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন দিয়ে শুরু করব, আমরা বৈষ্ণব পদাবলী পড়ব, আমরা যা এরপরে হচ্ছে আমরা মঙ্গল কাব্য পড়ব, শেষ পর্যন্ত মঙ্গল কাব্য পড়ব, আমরা রোমান্টিক প্রণয়ের উপাখ্যান পড়ব। সব কিছুর মধ্যে ধর্ম রিলেটেড, চরিত্রগুলা ধর্মীয় ঐতিহাসিক চরিত্র, বাট ধর্ম হিসেবে মানা যাবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। আধুনিক যুগ হচ্ছে যখন মূলত পত্র পত্রিকার বিকাশ শুরু হলো এবং গদ্যে লেখা শুরু হইলো, মানুষ গদ্য বলল, মানুষ উপন্যাস লিখে ফেললো, মানুষ গল্প বলা শুরু করলো, ছোট গল্প আসলো, বিভিন্ন বৈচিত্র্য আসলো। এই হচ্ছে এই যে পরিবর্তন, ধরেন আপনি বড় বড় পরিবর্তনকে আমরা ভাগ করে ফেলি এরকম। এর মধ্যেও আরও অনেক ছোটোখাটো ভাগ আছে। অন্ধকার যুগ আছে, এই মধ্যযুগের মধ্যে একটা পার্ট আছে অন্ধকার মানে এই টাইমে কোনো সাহিত্য বেশি লেখা হয় নাই, তাও অনেক লেখা হয়েছে, বাট তেমন লেখা হয় নাই, এই জন্য আমরা সেটাকে বলবো অন্ধকার যুগ। আবার মধ্যযুগকে আমরা শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করে আমরা ভাগ করে ফেলবো যে প্রাক চৈতন্য যুগ, চৈতন্য যুগ,
চৈতন্য পরবর্তী যুগ, এই যে 1500 থেকে 1600 সাল পরের অংশ আর আগের অংশ, এরকম ভাগ করে ফেলবো আমরা। ধীরে ধীরে এইগুলো চলে আসবে। আপনি বুঝলেন যে সাহিত্যের ধাপ আছে বাংলা সাহিত্যে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগের কিছু ক্রাইটেরিয়া ছিল, মধ্যযুগের কিছু ক্রাইটেরিয়া ছিল, আধুনিক যুগের কিছু ক্রাইটেরিয়া ছিল। যারা রিটেনে লিখবেন তারা এইটার সাথে স্পেসিফিক উদাহরণ যোগ করে দিবেন। যেমন মধ্যযুগে গিয়ে আপনি বৈষ্ণব পদাবলী অ্যাড করে দিবেন, আপনি শ্রীকৃষ্ণ কীর্তন অ্যাড করে দিবেন, আপনি মঙ্গল কাব্য অ্যাড করে দিবেন ধর্মের কথা যখন আপনি বলবেন, এইগুলা বলতে গিয়ে। সো আমরা আমাদের চর্যাপদ নিয়ে থাকি, আমরা প্রাচীন যুগ থেকে ধীরে ধীরে মধ্যযুগে আসবো এবং এইগুলা তখন ক্লিয়ার হয়ে যাবে। আমরা চর্যাপদ যেটা পড়ব, এই চর্যাপদ মূলত হরপ্রসাদ শাস্ত্রী, ঢাকা ইউনিভার্সিটি যখন প্রতিষ্ঠিত হয় একবারে শুরুর দিক বাংলা বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক। এইখানে রাজেন্দ্রলাল মিত্রের একটা নাম চলে আসবে। রাজেন্দ্রলাল মিত্র তিনি নেপালে যে বুদ্ধিস্টদের লিটারেচার আছে, বৌদ্ধদের যে লিটারেচার আছে, এটা নিয়ে তিনি একটা গবেষণা করেন এবং তিনি একটা গবেষণাপত্র পাবলিশ করেন, দ্য সাংস্কৃতিক বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। এবং এইখান থেকে হরপ্রসাদ শাস্ত্রী বুঝেন যে নেপালে বেশ কিছু ধরেন ঐতিহাসিক জিনিসপত্র আছে, এর মধ্যে বাংলা ভাষার সম্পত্তিও থাকতে পারে। কিন্তু রাজেন্দ্রলাল মিত্রের সাথে তিনি বেশি কমিউনিকেট করতে পারেন নাই, কেননা 90-এর শুরুর দিকে রাজেন্দ্রলাল মিত্র মারা যায়। ইংরেজ সরকার তদানীন্তন আমলে এই বাংলা, বিহার, উড়িষ্যার সমস্ত সাহিত্য পুঁথি, এই যে লোকসাহিত্য, এইগুলা সংগ্রহ করার জন্য তারা একটা ফান্ড ক্রিয়েট করে। সেই দায়িত্বে ছিলেন হচ্ছে কলকাতা এশিয়াটিক সোসাইটি। এই সোসাইটির অর্থায়নে পণ্ডিত হরিপ্রসাদ শাস্ত্রী তিনি নেপালে যান এবং তিনি নেপালে যান মোট 3 বার। 1897 সালে তিনি যান, 1898-তে যান এবং 1907-এ যান। এই 3 বারের যাত্রায় 1907-এ গিয়ে তিনি এই চর্যাপদ খুঁজে পান এবং চর্যাপদের সাথে তিনি আরও 3টা পুঁথি আবিষ্কার করেন। তাহলে তিনি টোটাল আবিষ্কার করেন কয়টা? 4টা। এক হচ্ছে চর্যাপদ আর 3টা পুঁথি। পুঁথি 3টা হচ্ছে সরহপায়ের দোহা, কান্নপায়ের দোহা এবং ডাকার নব। এর মধ্যে চর্যাপদটাই ছিল হচ্ছে বাংলা ভাষার শব্দ, আর বাকি 3টা অপভ্রংশ ভাষায় লেখা। তাহলে কয়টা পুঁথি পাইছে তিনি? মোট পাইছে 4টা। তার মধ্যে একটা হচ্ছে চর্যাপদ, তার নাম হচ্ছে চর্য বিনিশ্চয়, যা যা চর্চা করতে হবে তা এইরকম আর কি, যা কি আচরণীয় আর কি আচরণীয় নয়, মানে বিধিনিষেধ টাইপের একটা ব্যাপার আর কি চর্যাপদ। এই জিনিসটা আপনি চিন্তা করেন, তিনি পাইছে 1907-এ, এরপরে তিনি এটা নিয়ে গবেষণা করছে, পাঠ উদ্ধার করছে যে জিনিসটা কি আসলে। এইটা পাঠ উদ্ধার করতে তার তিনি 7 থেকে 16 পর্যন্ত, তার মানে প্রায় 9 বছর টাইম লাগছে তার। এবং 1916 সালে তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তিনি পাবলিশ করেন 1000 বছরের পুরাণ বাংলা বৌদ্ধ গান ও দোহা। এবং এইখানে কিন্তু শুধু চর্যাপদের জিনিসগুলাই তিনি পাবলিশ করেন নাই, ওই যে বাকি 3টা তারও অংশ বিশেষ আছে। এর মধ্যে 47টা টোটাল পদ ছিল, মানে 47 পদ মানে কবিতা আর কি, এই যে ছন্দ, শ্লোক, এরকম 47টা ছিল। তার মানে আপনি এখন বলেন যে 1000 বছরের পুরাণ বাংলা বৌদ্ধ গান ও দোহাতে মোট কয়টা পুঁথির কথা বলা হয়েছে? 4টা পুঁথি। একটা হচ্ছে চর্যাপদ আর বাকি 3টা, 4টা পুঁথির নিয়ে তিনি এটা পাবলিশ করছেন। এই হচ্ছে মূলত চর্যাপদ আবিষ্কার হইল এবং মানুষের সামনে চর্যাপদ আসলো। এরপরে এটা নিয়ে ব্যাপক 16-র পর থেকে ব্যাপক ঝামেলা বেঁধে গেল যে এটা কার, অমুক বলল যে এটা আমাদের, তমুক বললো এটা আমাদের, তখন এটা নিয়ে শুরু হবে। মজার বিষয় এখানে, আপনারা টিকা কি জিনিস বুঝেন? ধরেন একটা জিনিস লিখছেন আপনি, ওইটার ক্লিয়ারিফিকেশনের জন্য একজন টিকা লিখছে যে এই জিনিসটা এইটা, টিকা লেখেন আপনারা যে একটা জিনিসের ক্লিয়ারিফিকেশন। এই যে বৌদ্ধদের যে গান, এই যে চর্যাপদ যে জিনিসটা, আসল চর্যাপদটাও না হরপ্রসাদ শাস্ত্রী পান নাই। হরপ্রসাদ শাস্ত্রী পেয়েছিলেন মূলত মুনি দত্তের লেখা টিকা। তিনি মুনি দত্তের লেখা টিকা পেয়েছিলেন। এই চর্যাপদ সাথে মুনি দত্তের, মূলত তিনি মুনি দত্তের টিকা পেয়েছিলেন। আসল চর্যাপদ পেয়েছিলেন এরকম কোনো প্রমাণ আমি পাই নাই। এবং এইখানে কিন্তু তিনি পুরা চর্যাপদটা পান নাই। এইখানে তিনি 46.5টা পদ পেয়েছেন। 46.5টা পদ মানে কবিতা আর কি। এর মধ্যে 23 নম্বর পদের তিনি 6 লাইন পাইছে, 4 লাইন পায় নাই। আমরা বলেছি প্রত্যেকটা 10 লাইন করে, 46.5-এর একটু বেশি হবে আর কি। তো তিনি 6টা পাইছেন লাইন, 4টা লাইন পান নাই।
24 নম্বর পদ তিনি পান নাই, 25 পান নাই, 48 পান নাই, এই জিনিসগুলা তিনি পান নাই। তাহলে 44.5টা পাইছে আর 3টা তিনি পান নাই, সেই হিসাবে দাঁড়ায় আসলে পদ আছে, মানে কবিতা ছিল 50টা। এটা পাবলিশ করেন তিনি 1916 সালে, ঠিক ছিল এটা। তাহলে 1916 সাল পর্যন্ত কথা ছিল এখানে 50টা পদ আছে, কবিতা ছিল 50টা, যার 3টা পাই নাই আর 46.5টা পাইছি, একটার অর্ধেক পাই নাই। কিন্তু 1938 সালে এই চর্যাপদের একটা তিব্বতী অনুবাদ আবিষ্কার হয়। এইটা আবিষ্কার করেন হচ্ছে ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি। এই প্রবোধ চন্দ্র বাগচি এই তিব্বতী অনুবাদ পায়। তিব্বতী অনুবাদ কেন পাওয়া গেল? এই চর্যাপদ হচ্ছে বৌদ্ধদের ধর্মীয় গ্রন্থ টাইপের আর কি, আর তিব্বতে বৌদ্ধরা থাকে, সো তিব্বতী অনুবাদ পাওয়াটা খুবই স্বাভাবিক, কেননা এটা কিন্তু দিক নির্দেশনামূলক একটা ব্যাপার। ধীরে ধীরে আমরা ক্লিয়ার হয়ে যাব যে এটা কী বলতেছে। এবং এই প্রবোধ কুমার বাগচি, তার ওইখানে মূলত তথ্য পাওয়া যায় 51টা পদ আছে। সো 1938-এর পর থেকে চর্যাপদের পদ সংখ্যা কয়টা? 51টা। বা হরপ্রসাদ শাস্ত্রীর টাইমে এটা মূলত বলা হয় যে 50টা, কিন্তু আসল পদ হচ্ছে 51টা। এখন আসেন যে চর্যাপদটা কখন রচয়িত হয়েছিল আর কি, এটা নিয়ে না কোনো রিজিট কোনো কথা বলা যায় না যে কবে এইটা লেখা হয়েছে, কেননা কোথাও ডেট লেখা ছিল না। তবে ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ বলেন এটা 650 থেকে 1200 সাল, 550 বছরের ব্যবধান হইতেই পারে। সুকুমার সেন বলেন 900 থেকে 1350, বড় ব্যবধান হতেই পারে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেন 950 থেকে 1200, বলতেই পারে। আমিও একটা বলে দিতে পারি, আপনারা এটা মেনে নিতে পারেন, সো আপনাদের ইচ্ছা। তবে এই 3 জনের নাম মনে রাখতে হবে, কেননা বাংলা সাহিত্যে তারা জায়েন্ট, তো আবিষ্কারক নিয়ে রিটেনে কোশ্চেন আসতে পারে, তখন কি কোনটা বলছে এটা মনে রাখা খুবই দরকার। তবে কারো কারো মতে চর্যাপদ অত পুরাতন না। কেউ কেউ মনে করেন যে শ্রীকৃষ্ণ কীর্তনের পরে চর্যাপদ লেখা হয়েছে, যদিও তারা রিজিট কোনো দলিল দিতে পারে না, প্রেডিকশন করে আর কি। সো আমার মতোই প্রেডিকশন করে। তো চর্যাপদ এই জিনিসটা কি? এটা হচ্ছে মূলত বৌদ্ধদের দিক নির্দেশনামূলক গ্রন্থ। বৌদ্ধদের কেন বলতেছি? গৌতম বুদ্ধ আপনারা জানেন বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা, কিন্তু বৌদ্ধ না কোনো ধর্মীয় মতবাদ না। বৌদ্ধ হচ্ছে সব কিছু থেকে নিজেকে নির্লিপ্ত করে ফেলা। এই যে গৌতম বুদ্ধ, তিনি ধ্যান করেছেন, তিনি প্রকৃতির মধ্যে আনন্দ দেখেছেন, এবং তিনি মূলত হচ্ছে বড় পরিবারের সন্তান ছিলেন। একসময় তিনি মানে বনবাসে চলে গেছেন, সব কিছু থেকে নির্লিপ্ত করেছেন, কিন্তু তিনি এটাকে ধর্ম হিসেবে তার লাইফে বলে যান নাই। গৌতম বুদ্ধের এই জন্য কী হয় জানেন, যে চাইনিজরাও বুদ্ধ, জাপানিরাও বুদ্ধ, থাইল্যান্ডের লোকজনও বুদ্ধ, মিয়ানমারের লোকজনও বুদ্ধ, কিন্তু এদের না প্রভু আলাদা। কেননা গৌতম বুদ্ধ না কাউকে তিনি বলে যান নাই যে ঈশ্বরকে, এই কথাটা তিনি বলে যান নাই। যেহেতু ঈশ্বর বলে যান নাই, আর মানুষ তো ঈশ্বর ছাড়া বাঁচতে পারবে না, সো দ্যাটস ওয়াই এক এক অঞ্চলে এক একজনের ঈশ্বর মনে করেন আর কি। সো এদের মধ্যে অনেক ফ্যাকশন আছে। তো গৌতম বুদ্ধের পরে এই বৌদ্ধ ধর্ম 2 ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে হীনযান আর একটা হচ্ছে মহাযান। এই মহাযানটা আবার 2 ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে বজ্রযান আর একটা হচ্ছে কালচক্রযান। এই কালচক্রযান থেকে আসে হচ্ছে সহজিয়ারা, আর এই শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে সহজিয়াদের সাধনা গ্রন্থ। সহজিয়া কারা আপনারা বুঝতে পারেন? সহজ জীবন। সহজিয়াদের মেইন কথা হচ্ছে সব কিছু সহজ, সমস্ত সত্য দেহের মধ্যেই আছে, দেহতত্ত্বের কথা আর কি। এখানে বলছে একজন মানুষ, আপনি যা দেখতেছেন এবং আপনার ভেতর যে আধ্যাত্মিক ব্যাপারটা আছে, 2টা মিলেই সব কিছু। সো আপনি জীবাত্মা, আপনার ভেতরে একটা পরমাত্মা আছে। ধরেন আমাদের বাউলরা যে কথা বলে, লালন তত্ত্বের মতন তত্ত্বের লোক হচ্ছে সহজিয়ারা, বা বৈষ্ণব এই টাইপের তত্ত্বের লোক হচ্ছে সহজিয়ারা। আর এই সহজিয়াদের সাধন গ্রন্থ ছিলেন হচ্ছে মূলত, এদের যে দিক নির্দেশনামূলক গ্রন্থ হচ্ছে চর্যাপদ, যেখানে কবিতার ছলে দিক নির্দেশনা দেওয়া হয়েছিল। চর্যাপদের ভাষা নিয়ে ব্যাপক টালমাটাল অবস্থা আছে। চর্যাপদের ভেতরে যে জিনিসটা পাওয়া গেছে, তার মধ্যে হিন্দি ভাষার কিছু শব্দ পাওয়া যায়, আহমিয়ার শব্দ পাওয়া যায়, উড়িয়ার শব্দ পাওয়া যায়, মৈথালি ভাষার শব্দ পাওয়া যায়, বাংলা ভাষার শব্দ পাওয়া যায়, মোট 5টা ভাষার শব্দ পাওয়া যায়। এখন হিন্দি ভাষার শব্দ 1-2টা আছে দেখে হিন্দিরা বলছে এরে এটা তো আমাদের,
আহমী আল্লাহরা বলছে এটা তো আমাদের, উড়িষ্যা আল্লাহরা বলছে এটা তো আমাদের। সেইটা নিয়ে একটা ব্যাপক হয় যে চর্যাপদ কাদের। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1926 সালে, এই সালটাও খুব ইম্পর্টেন্ট, এটা মনেই রাখতে হবে, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বা এটাকে বলা হয় ODBL, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই বইতে তিনি ধ্বনিতত্ত্ব, ছন্দ এবং ব্যাকরণের দৃষ্টি দিয়ে তিনি ব্যাখ্যা করেন চর্যাপদ আমাদের। এটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, বাংলায় বৈজ্ঞানিক ব্যাখ্যা আর কি। এবং চর্যাপদ বাংলা ভাষার অবিচ্ছেদ্য অংশ বলে এটা তিনি এখানে প্রমাণ করেন, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের লোক ছিলেন। 1926 সালে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এটা রিটেনে ধরেন চর্যাপদের ভাষা নিয়ে কোনো কোশ্চেন আসলেই এটা লিখতে হবে। কিন্তু চর্যাপদের যে ভাষা, এটা না যা বলছে তা না, যা বলছে তা না, এর ভেতরে একটা মর্ম অর্থ আছে। মর্ম অর্থ কেন আছে সেটাও আপনি বুঝতে পারবেন। যেমন আমরা একটা চর্যাপদের লাইন পড়ি, এই লাইনটা মনে রাখবেন, চর্যাপদের মোট 4 লাইন মনে রাখবেন, ঠিক আছে? তার মধ্যে একটা হচ্ছে আজ ভুসুকু বাঙালি ভইলি নিয় ঘরণী চণ্ডালে লেলি। আজ ভুকুসু বাঙালি ভইলি নিয়া ঘরণী চণ্ডালে লিলি। এবং এই হচ্ছে ভুসুকুপা। ভুসুকুপা হচ্ছে কবি। এবং এটাও কোশ্চেন আসে যে চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালি বলে দাবি করছে। 49 নম্বর পদে বা কবিতাতে ভুসুকুপা, এ পা বা পাদ হচ্ছে কবি, পা বা পাদ এর মানে হচ্ছে কবি। তার মানে ভুসুকু তার নাম, ভুসুকু কবি তিনি, আর ভুসুকুপা। আজ ভুসুকু বাঙালি ভইলি নিয়া ঘরণী চণ্ডালে লিলি। আপনার কি মনে হচ্ছে মানেটা কি? আজ ভুকুসু বাঙালি হয়ে গেল আর তার বউরে চণ্ডালে নিয়ে গেল? ব্যাপারটা এরকম না। এর আসল মিনিং হচ্ছে আজ ভুকুসু বাঙালি হয়ে গেল, তার মানে আজ ভুকুসু, ভুসুকু আর কি, নিজেকে সব কিছু থেকে নির্লিপ্ত করে দিল, সে বাঙালি হয়ে গেল। বাঙালি হয়ে গেল মানে কি? তার সাথে এখন সৃষ্টিকর্তার প্রেম হয়ে গেছে, সে ধরেন নির্লিপ্ত হয়ে গেছে, সে সিদ্ধি লাভ করে ফেলছে। এবং নিয়া ঘরণী চণ্ডালে লেলি, এর মানে হচ্ছে তিনি আর মেয়েদের মানে যৌন সঙ্গমের ঊর্ধ্বে উঠে গেছেন। তিনি আজ বজ্র নৌকায় চড়ে নারীর জননাঙ্গ পার হয়ে তিনি সাধন লাভ করেছেন। এই হচ্ছে বক্তব্য। কিন্তু দেখেন যা বলছে তা না। সো এইটা মেইনলি প্রতীকী ভাষায় বলা হয়েছে। চর্যাপদের যে কবিতাগুলো আপনি দেখেন, যা বলে তা মিন করে না, মিন করার একটা ব্যাপার আছে, এর আধ্যাত্মিকতা আছে, এর মধ্যে আধ্যাত্মিক একটা ভাব আছে। এই জন্য এইটার ভাষা নিয়ে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী নিজেই বলেছেন এই ভাষাটা হচ্ছে অস্পষ্ট এবং দুর্বোধ্য। এই জন্য এই ভাষাটার নাম তিনি দিয়েছেন সন্ধ্যা ভাষা। সন্ধ্যায় যেমন একটু আলো একটু আধার দেখা যায় না, এরকম একটু বোঝা যায় একটু বোঝা যায় না। এবং এই বইয়ের তিনি লিখেছেন, যখন তিনি 1916 সালে প্রকাশ করেছেন, তিনি লিখেছেন সন্ধ্যা ভাষা মানে আলো আধারির ভাষা। কতক আলো কতক অন্ধকার, খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না। যাহারা ভজন সাধন করেন তাহারাই কেবল বুঝিবেন। অর্থাৎ এই সকল মর্মকথার ভিতরে একটা অন্য কথাও আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে চর্যাপদের ভাষা বিশ্লেষণ করুন, এই টাইপের রিটেনে কোশ্চেন আসবে কিন্তু। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে এইটা ভাষা বাংলা না, বঙ্গকামরূপী, বঙ্গকামরূপী এই নামে তিনি বলেছেন। এখন ব্যাপার হচ্ছে এই জিনিসটা নেপালে গেল কেন? বাংলাদেশে যদি সম্পত্তি হয়, এটা নেপালে গেল কেন? আপনারা জানেন একসময় আমাদের প্রাচীনকালে মৌর্যরা আমাদেরকে শাসন করত। চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন এই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। মৌর্যদেরকে পতন করে এখানে আসতো গুপ্ত বংশ, মহারাজ শ্রীগুপ্ত। গুপ্তদের পরবর্তীতে আসে পাল। দীর্ঘ সময় তারা শাসন করে, 750 থেকে 1161 সাল পর্যন্ত তারা শাসন করে। এই যে দীর্ঘ সময় পাল বংশ, এই পালরা ছিলেন হচ্ছে বৌদ্ধ। এবং পালরা যখন বৌদ্ধ ছিলেন, আপনারা একটা জিনিস মনে রাখবেন, যে কোনো সাহিত্য সবসময় রাজাদের ভাষায় লেখা হবে, এলিটদের ভাষায় লেখা হবে। কেননা এলিটদের ভাষাই হচ্ছে সবচেয়ে সম্মানী ভাষা। ধরেন আপনার এই মাইকেল মধুসূদন কেন ইংরেজিতে লেখা ট্রাই করেছে, এবং আপনার এই আগের যুগের ইংরেজ সাহিত্যরা দেখবেন কেন ল্যাটিনে লেখা ট্রাই করতেছে, কেন রাজাদের ভাষায় লিখতে হবে, রাজাদের ভাষায়। এবং এক সময় আমরা কেন আর ইংরেজিতে না লিখে একটা সময় কিন্তু আমরা ফার্সিতে
লেখার ট্রাই করছি বা ফার্সি ভাষাকে আমরা অনুবাদ করার ট্রাই করছি, এই যে এক ব্যাপার রাজাদের ভাষায় লেখা হবে। তো পালরা ছিলেন হচ্ছে বৌদ্ধ, এবং এই বৌদ্ধদের যে তদানীন্তন যে মৌখিক ভাষা, সেই মৌখিক ভাষায় এটা লেখা হয়েছে, এটা বৌদ্ধদের সাহিত্য। এটা বৌদ্ধদের শাসনকে শেষ করে এখানে সেনরা শাসন শুরু করে। এই সেনরা ছিলেন হচ্ছে হিন্দু, এবং এই মুহূর্তে ব্রাহ্মণদের একটা আধিপত্য সৃষ্টি হয়, এবং এই ব্রাহ্মণরা মূলত বৌদ্ধদেরকে দমন করা শুরু করে। এবং এরপরে সেন বংশের লক্ষণ সেনের যখন লক্ষণ সেন পরাজিত হয়, তখন এইখানে আসেন ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খুলজি। তখন কিন্তু এইখানে শুরু হয় হচ্ছে তুর্কি শাসন বা মুসলমানদের শাসন। এখন মুসলমানরাও বৌদ্ধদেরকে তাড়াচ্ছে, আবার হিন্দুরাও বৌদ্ধদেরকে তাড়াচ্ছে, ব্রাহ্মণরা। তখন তখন বৌদ্ধরা চিন্তা করলো যে ধীরে ধীরে আমরা সরে চলে যাই, আমাদের এইখানে আর জায়গা নাই, এবং তারা উত্তরে চলে গেল। কেননা হিমালয় পাদদেশে তিব্বত আছে, ওই এলাকায় বৌদ্ধরা ভালো আছে, বেশি আছে, বৌদ্ধদের সাথে তারা মিলেমিশে থাকবে। তারা নেপালে চলে গেল, তারা তিব্বতে চলে গেল, এবং ওই যাত্রার টাইমেই মূলত চর্যাপদ যদি আমাদের বাংলাদেশে লেখা হয়, তাহলে বাংলা অঞ্চলে লেখা হয়, তাহলে ওই টাইমে এটা নেপালে চলে গেছেন। এই হচ্ছে মূলত বিষয়টা। তাহলে আপনারা চর্যাপদের একটা ঐতিহাসিক গুরুত্ব আছে, কেননা চর্যাপদের বিভিন্ন কবিতার ভেতর দিয়ে আমরা ওই আমলের কালচার কেমন ছিল, আমরা এই যে নেপালের রয়্যাল লাইব্রেরির একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, চর্যাপদের আমাদের ঐতিহাসিক একমাত্র নিদর্শন। ওই টাইমের সমাজ ব্যবস্থা কেমন ছিল, ওই টাইমের রাষ্ট্রীয় ব্যবস্থা কেমন ছিল, ওই টাইমের মানুষ কৃষিকাজ করতো, ওই টাইমে পতিতাবৃত্তি ছিল, ওই টাইমে যে একটু আগে চণ্ডাল, মুচি, তারপরে হচ্ছে আপনার কৃষিকাজ, তারপরে মাঝি, এই টাইপের জীবনযাত্রা, সমাজ জীবনযাত্রার কথা চলে আসছে। এবং শ্রেণী বৈষম্য ছিল, আপনার উঁচুরা বড়দেরকে নিচুদেরকে শাসন করতো, এই টাইপের বিষয় চলে আসছে। এবং চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব বলেন, চর্যাপদের ভাষা বলেন, চর্যাপদের যে কোনো কিছু ব্যাখ্যা করতে গেলে আমি চর্যাপদের 4 লাইন মনে রাখতাম। তার একটু আগে আমি বলছি, আজ ভুসুকু বাঙালি ভেইলি নিয়া ঘরণী চণ্ডালে লেলি। আর একটা লাইন হচ্ছে, টালত মোর ঘর নাহি পরবেশি, হাড়িতে ভাত নাহি নীতিয়া বেশি। এটা আবার ঢেন্ডন পা বলছে, তার নাম ঢেন্ডন পা। এই যে টালত মোর ঘর নাহি পরবাসী, হাড়িতে ভাত নাহি নীতিয়া বেশি। এই যে টালত মোর ঘর, অনেক উপরে আমার ঘর, মানে পাহাড়ের উপরে আমার ঘর, নাহি পরবাসী, আমার কোনো পরবাসী নাই, হাড়িতে ভাত নাই, আমি অভাবী, বাট নীতিয়া বেশি, বাট সবসময় অতিথি আসে। বাট ব্যাপার কিন্তু অর্থ এটা না। অর্থ হচ্ছে টালত মোর ঘর, অনেক উপরে আমার ঘর, আমার কোনো প্রতিবেশী নাই, কিন্তু প্রত্যেক দিন আমার কাস্টমাররা আসে। যে টালত যার ঘর, সে তো পতিতা, তার কাছে মানুষ আসে, কাস্টমাররা আসে, উচ্চ 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 লেভেলের লোকজন আসে। এই বক্তব্য এখানে মূলত দিছে, মানে যা অর্থ তার পেছনে একটা অর্থ আছে। সেই যে টালত মোর ঘর নাহি পরবাসী, হাড়িতে ভাত নাহি নীতিয়া বেশি, এইখানে আমরা এখানে বোঝাচ্ছি বৃত্তি এখানে আছে, এবং উঁচু শ্রেণী নিচু শ্রেণী আছে। যেহেতু সে পতিতা, সে নিচু শ্রেণী, তার টালত ঘর, অনেক দূরে ঘর, তার কোনো প্রতিবেশী নাই, সে এক ঘরে। এই যে সমাজ ব্যবস্থার কথা আমরা বলছি, একটু আগে আমরা বলে আসছি যে আজ ভুকুসু বাঙালি ভাইলি নিয়া ঘরণী চণ্ডালে লেলি। আমি এখানে বলবো যে চণ্ডালের কথা চলে আসছে, কোনো কোনো জায়গায় মাঝির কথা চলে আসছে, সমাজ জীবন, কৃষিবেজ অর্থনীতি, এই জিনিসটা তুলে আসছে। সেটা একটা ঐতিহাসিক দলিল, আমাদের নদ নদীর কথা বলছে এটা। এবং চর্যাপদের ভিতরে আধুনিক বিচারে যদি আমরা চর্যাপদের করি, মধ্যযুগের যে কোনো সাহিত্য, প্রাচীন মধ্যযুগ, এটা হচ্ছে পয়ার ও ত্রিপদী ছন্দে রচিত। বাট এইটা পয়ার ও ত্রিপদী ছন্দের কাছাকাছি, কেউ কেউ বলে এটা সংস্কৃতি পর্যটিকা চন্দ্রের, পর্যটিকা সংস্কৃতের একটা ছন্দ। এখানে প্রচুর অনুপ্রাসের ব্যবহার আছে, প্রচুর অনুপ্রাস। এই কয়টা নামই আপনি বলবেন। অনুপ্রাস কি? একই জিনিস বারবার চলে আসে, অ্যালিটারেশন। আমরা যখন ইংলিশ সাহিত্য পড়ব, তখন আমরা এই যে অ্যালিটারেশন পড়ব। এবং এন্ড্রু মার্ভেলের একটা বিখ্যাত পয়েম হচ্ছে টু হিজ কয় মিস্ট্রেস। এই যে কয় মানে কি, লাজুক, তার লাজুক প্রেমিকার কাছে সে লিখতেছে, কবিতার নাম আর কি। এইখানে লিখতেছে, হ্যাড উই বাট ওয়ার্ল্ড এনাফ অ্যান্ড টাইম, দিস কয়নেস লেডি ওয়ার নো ক্রাইম, উই উড সিট ডাউন অ্যান্ড থিঙ্ক হুইচ ওয়ে টু টক অ্যান্ড পাস আওয়ার লং লাভস ডে। আর কয় যে তার তার যে প্রেমিকা, সে লজ্জা পাচ্ছে, তখন বলতেছে, প্রেমিক বলতেছে যে আমাদের হাতে যদি অনেক সময় থাকতো, বড় পৃথিবী থাকতো, তাহলে তুমি যে লজ্জা করতেছো, আমার কাছে আসতেছো না, এটা কোনোই ক্রাইম হতো না। আমরা সিট ডাউন, আস্তে ধীরে বসতাম, আলাপ আলোচনা করতাম, তারপরে আমাদের
ভালোবাসা, প্রেম ভালোবাসা হতো। কিন্তু বর্তমান পৃথিবীতে সময় নাই, অল্প সময়, আজ আছি কাল নাই, মরে যাব। সো এই কয়নেস লেডি, এটা ক্রাইম হচ্ছে, এটা ক্রাইম হচ্ছে তোমার কয়নেস। মানে এন্ড্রু মার্বেল বলতেছে তাড়াতাড়ি করতে, ডিস্টার্ব যেন না হয়। যাই হোক, এই জিনিসটাই হচ্ছে অ্যালিটারেশন। একই জিনিস বারবার উচ্চারিত হয়েছে। দেখেন ডাব্লিউগুলা, উই, ওয়ার্ল্ড, ওয়ার, উই, উড, হুইস, ওয়ে, এই যে একই টাইপের জিনিস বারবার উচ্চারিত হওয়া, এই জিনিসটার নামই হচ্ছে অ্যালিটারেশন। এবং এইগুলো হচ্ছে অন্তমিল আছে, এক লাইনের পরের লাইনের মিল আছে। দেখেন এই যে পরবেশী আবেশী, তালত মোর ঘর নাহি পরবেশী, হাড়িতে ভাত নাহি নীতি আবেশী। এই যে এই সমস্ত জিনিস দিয়ে আপনি আধুনিক দৃষ্টিকোণ থেকে চর্যাপদকে ব্যাখ্যা করবেন। এবং যে কোনো কিছু চর্যাপদ নিয়ে কোশ্চেন আসুক রিটেনে, তালত মোর ঘর লিখে দিবেন, আর লিখে দিবেন হচ্ছে নীল কালার দিয়ে লিখে দিবেন রিটেনে গিয়ে, তালত মোর ঘর নাই পরবেশী, হাড়িতে ভাত নাই নীতি আবেশী। আর এক সময় লিখবেন আজ ভুসুকু বাঙালি ভাইলি, নিয়া ঘরনি চন্ডালে লেলি। এই দুটা। আর মাঝে মাঝে এই কথা গল্প করবেন মানুষের কাছে, তাইলে দেখবেন যে এগুলো কেমনে মনে থাকে। চর্যাপদে মোট 6টা প্রবাদ বাক্য পাওয়া যায়। তার মধ্যে হচ্ছে আপনা মাংসে হরিণা বৈরী। হরিণ খায় ফেলে হরিণের মাংসের জন্য। হরিণের কাছে যদি হরিণের মাংস না থাকতো, হরিণ রে মানুষ খাইতো না, বাঘেও খাইতো না, মানুষও খাইতো না। সো নিজের মাংসেই হরিণ ডিস্টার্ব হয়ে গেছে। এইখানেও কিন্তু চর্যাপদের লাইনটা এরকম যে এটা মেয়েদেরকে ইন্ডিকেট করে বলা হয়েছে। হাতের কাঙ্কন মালৌ দাপন, হাতের চুরি দেখার জন্য আয়নার দরকার নাই। হারিত ভাত নাহি নীতি আবে, সেইটা আপনি বুঝলেন। দুহিল দুধুকি বানতে বেনতে সামায়, গরুর থেকে যদি আপনি একবার দুধ দোহায় নেন, এই দুধকে আবার গরুর ইয়েতে দিতে পারবেন, ব্যাগ দিতে পারবেন? আনা চাহন্তে আনাবিধতা। এই যে 6টা প্রবাদ বাক্য এখানে আছে, এই প্রবাদ বাক্য নিয়েও আসতে পারে। এতক্ষণ সম্পর্কে আপনি চর্যাপদ নিয়ে যা শুনলেন, এই ডাইজেস্ট থেকে চর্যাপদটা রিডিং করবেন যারা প্রিলি দিবেন। আর যাদের রিটেন, আমি যে রিটেনের বাংলা লিটারেচারের একটা বই আপনাদের কিনতে বলছি, সাহিত্য কথা বইটার নাম, ভালো বই না, অনেক ভুলভাল কথাবার্তা লেখা আছে, তারপরে এই বইটা কিনবেন, এখান থেকে পড়বেন। আর চর্যাপদের যে ভাইব ক্রিয়েট হলো, যা জানলেন, এবং আমি আপনাদের রিটেনের জন্য 2টা কোট মুখস্থ করে রাখতে বলছি, যাই আসুক ওইভাবে লিখবেন। এবং রিটেনের ক্ষেত্রে সালগুলা একটু ওই যে কত আবিষ্কার হয়েছে কখন, এইগুলা মনে রাখবেন। এই চর্যাপদ কোশ্চেন আসবে, সব জায়গায় আসবে। আর প্রাচীন যুগ শেষ, আধুনিক যুগ শুরু হলো 1201 সাল থেকে। এটা চলছে মধ্যযুগটা, মধ্যযুগ শুরু হলো 1201 থেকে, এটা চলছে আপনার 1800 সাল পর্যন্ত। কিন্তু 1204 সালে এই বাংলা ভাষাভাষী অঞ্চলে একটা ব্যাপক রাজনৈতিক পটের পরিবর্তন হয়েছে। ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খলজি দলবল নিয়ে এই অঞ্চল দখল করছে। মুসলমান শাসনের শুরু হয়েছে, তুর্কি শাসনের শুরু হয়েছে। সো এতদিন যে এখানে লক্ষণ সেন ছিলেন বা যারা ছিলেন, তারা এই যেখানে হিন্দু বা এর আগে বৌদ্ধরা শাসন করছে, মুসলমানরা কখনো শাসন করে নাই। সো এই যে রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার কারণে কেউ কেউ বলেন এইখানে একটা অস্থিরতা চলেছে। সাহিত্য রচনা করার জন্য মানুষের কুল হেড থাকতে হবে, চমৎকার থাকতে হবে, আনন্দে থাকতে হবে, তখন সে সাহিত্য রচনা করবে। তো ওই টাইমে হয় নাই, এই জন্য সাহিত্য রচনা হয় না, এইরকম অনেকে ব্যাখ্যা দেয়, যেহেতু রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। তো এই যে 150 সাল, 1201 থেকে 1350, এই 150 সালে, মধ্যযুগের প্রথম 150 সালে তেমন কোনো সাহিত্যের রচনা হয় নাই। এই জন্য এই যুগটাকে অনেকেই বলেন হচ্ছে অন্ধকার যুগ। যদিও অন্ধকার যুগ হলেও এইখানে বেশ কিছু সাহিত্য রচনা হয়েছে, বিভিন্ন ভাষায়, বাংলাতেও হয়েছে। আপনারা জানেন ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খলজি এসে লক্ষণ সেনকে পরাজিত করেছিল, আপনারা জানেন। লক্ষণ সেনের সভাকবি ছিলেন হচ্ছে হলাউদ মিশ্র, এবং জয়দেব নামে একজন ছিলেন, তিনিও তার পঞ্চপাণ্ডবের বা ইয়ের একজন ছিলেন। হলাউদ মিশ্র, জয়দেব, তিনি পঞ্চরত্নের একজন ছিলেন। তার মানে লক্ষণ সেনের সভায় 2জন কবি ছিলেন, একজন হচ্ছে হলাউদ মিশ্র আর একজন হচ্ছে জয়দেব। যখন ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খলজি আসছে, এই হলাউদ মিশ্র কিন্তু তাদেরকে ওয়েলকাম জানিয়েছেন। জয়দেব পালায় চলে গেছে, এবং তিনি পালায় চলে গিয়ে সে সংস্কৃত ভাষায় লেখালেখি শুরু করছে, এবং তিনি লিখেছেন গীত গোবিন্দম। কেউ কেউ এটাকে সংস্কৃত তো এরকম লিখছে আর কি।
কেউ কেউ বলে এটা বাংলায় বলে গীত গোবিন্দ। এবং এই জয়দেবী মূলত মেইন পেছনের ছেলেটা, যে কিনা রাধা কৃষ্ণের প্রেম খেলাকে লীলা খেলা বানাইছে প্রথম, এই বসটা। তো তিনিই প্রথম, তিনি এই গীত গোবিন্দতে তিনি মূলত রাধা কৃষ্ণের প্রেম লীলা দেখিয়েছেন। কিন্তু হলাউদ মিশ্র কিন্তু তিনি ওয়েলকাম জানাইছেন, তিনি পালান নাই। তিনি এই মুসলমান শাসনকে ওয়েলকাম করে তিনি লিখছেন শেখ শুভদয়া। এবং এটা না চম্পু কাব্য মানে কি, এর মধ্যে গদ্য পদ্য মিলায় একটা জগা খিচুড়ি। এবং এইখানে তিনি এই যে মুসলমানরা যে আসলে এদেরকে ওয়েলকাম জানিয়েছেন, পীরদেরকে তিনি গুণগান গেয়েছেন। এবং এই যে মুসলমানরা যে আসলো এই টাইমকে তিনি বলেছেন প্রদোষ হচ্ছে আলো আধারের মাঝখানের টাইম। হিন্দু ধর্মে সূর্যাস্তের পরে যে 1.5 ঘন্টা টাইম, এটাকে পবিত্র টাইম ধরা হয়, এটাকে বলা হচ্ছে প্রদোষ। এবং এইটাকে প্রদোষ হিসেবে তিনি করেছেন, আলো আধারের মাঝামাঝি জায়গা, মুসলমানরা আসলো, প্রদোষ হইল, পবিত্র হলো, এইরকম একটা জিনিস তিনি করেছেন। তাহলে এইটা কিন্তু এই অন্ধকার যুগের সাহিত্য শেখ শুভদয়া, হলাউদ মিশ্র। আর জয়দেব পালায় গিয়ে লেখছে গীত গোবিন্দ, এই টাইমে লিখেছেন গীত গোবিন্দ, রাধাকৃষ্ণের প্রেম কাহিনীকে লীলা কাহিনী বানাইছে প্রথম জয়দেব। পরবর্তীতে এসে দেখবেন যে শ্রীকৃষ্ণ কীর্তনে ওইটার আবার ধরে ফেলছে, কাপ করে ধরে ফেলছে, যে আর ভগবতের কাহিনীতে তারা থাকে নাই, তারা দৈহিক কাহিনীতে চলে গেছে। এই টাইমে রামাই পণ্ডিত দেখছে যে বৌদ্ধ ধর্মওয়ালারা তো বৌদ্ধদের শাসন চলে গেল, পালরা, আবার মুসলমানরা চলে আসছে, তো হিন্দুদের জিনিসও চলে যাচ্ছে। তিনি একটা কাজ করলেন, তাহলে বৌদ্ধদের ছিল শূন্যবাদ আর হিন্দুদের লৌকিকতা, এই দুইটাকে একত্রিত করে তিনি ধর্মপূজা চালু করেন, নতুন একটা ধর্মীয় মতাদর্শ। এই ধর্মপূজার যে ধর্মগ্রন্থ তার নাম হচ্ছে শূন্য পুরাণ, এটা রামাই পণ্ডিত লিখেছিলেন। রামাই পণ্ডিত এই শূন্য প্রাণ তিনি লেখেন। এই শূন্য প্রাণের ভিতরে তিনি একটা কবিতা ছিল, সেই কবিতার নাম হচ্ছে নিরঞ্জনের উম্মা। এই কবিতাটা হচ্ছে বাংলা, ডাইরেক্ট বাংলায়, ঠিক আছে। এটা হচ্ছে মূলত, কেউ কেউ মনে করেন আমরা ডাক ও খনার বচন পড়ব, কলা রুয়ে না কাটে তো পাট, তাতেই কাপড় তাতেই ভাত, আউশ ধানের চাষ লাগে 3 মাস। এই যে খনার বচন, ডাক ও খনার বচন, কেউ কেউ মনে করেন, ডাক্তার মোহাম্মদ এনামুল হকও মনে করেন যে এইটাও মূলত, এই ডাক ও খনার বচনও মূলত এই অন্ধকার যুগের রেখা। তার মানে অন্ধকার যুগ আসলে অন্ধকার না, এর ভিতর কিছু হয়েছে। আপনাদের এরকম অন্ধকার যুগের সাহিত্যগুলোর নাম বললাম, কি জিনিস এটা বললাম, রিটেনে আসলে, প্রিলিতে আসলে এই অনুযায়ী আপনারা আনসার দিয়ে দিবেন, ঠিক আছে। এবং আবার প্রাকৃত ভাষার একটা আছে, প্রাকৃত প্রঙ্গল একটা সাহিত্য আছে। ওয়াকিল আহমেদ বলেছেন, তবে কি হিন্দু কি মুসলিম কেউই লোকভাষা গ্রহণ করেননি, বাংলা সাহিত্য নির্দেশন না থাকায় এটাই মুখ্য। তার মানে তিনি বলেছেন যে এই টাইমে বাংলা ভাষায় তেমন সাহিত্য না থাকার কারণ কি, যেগুলা বললাম এগুলা ম্যাক্সিমামই বাংলা ভাষায় না, বাংলার মতন ভাষা। ধরেন শূন্য পুরাণের একটা কবিতা মাত্র বাংলা ভাষায়, জয়দেব তো সংস্কৃত ভাষায় লিখেছেন, হলাউদ মিশ্র লিখছেন বাংলা জগা খিচুড়ি, আর প্রাকৃত প্রাঙ্গল তো প্রাকৃত ভাষায় লেখা। তার মানে তিনি বলেছেন যে এই আমলে কি হিন্দু কি মুসলমান, বাঙালি লোকভাষাকে কেউ আসলে সাহিত্য হিসেবে গ্রহণ করেন নাই, দ্যাটস ওয়াই লেখা হয় নাই, এটা বলেছেন। আমরা এখন আলাপ আলোচনা শুরু করব শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে। বড়সড় আলাপ আলোচনা হওয়া দরকার শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে। আমি শুরুতেই ক্লিয়ার করে দিই, ভগবতের যে কাহিনী, ভগবত হচ্ছে ধর্মগ্রন্থ, ভগবতের যে কাহিনী, সেইখানে কৃষ্ণ হচ্ছে পরমাত্মা ঈশ্বর, আর রাধা হচ্ছে জীবাত্মা। এই যে জীবাত্মার পরমাত্মার সাথে মিলিত হওয়ার যে ব্যাপারটা, জীবাত্মা পরমাত্মার সাথে মিলিত হতে চায়, এই যে জীবাত্মার পরমাত্মার সাথে মিলিত হওয়ার যে আকাঙ্ক্ষা, এবং এই মিলিত হওয়ার জন্য একটা জীবাত্মা যত পারুক বাধা বিপত্তি অতিক্রম করে সে আসবে, এসে সে পরমাত্মার কাছে মিলিত হবে, ঈশ্বরের কাছে মিলিত হবে, এই জিনিসটাই হচ্ছে মূলত ভগবতের কাহিনী। যেখানে রাধা আয়ন ঘোষের স্ত্রী, আয়ন ঘোষ একজন কথা বলেন, আমার সাথে কথা বলেন, সজীব কথা বলেন তো। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। আপনার কতক্ষণ থেকে শুনতে পাচ্ছিলেন না? 2 মিনিটসের মতো। 2 মিনিটস, ওকে। আমরা এখন শুনতে পাচ্ছেন? জি ভাই, এখন ক্লিয়ার শুনতে পাচ্ছি। ওকে, মানে আগের পেজটা ব্যাক করলে। ওকে,
আচ্ছা, আমরা শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে কথাবার্তা এখন বলা শুরু করব। আগেই ব্যাপারটা আপনাদেরকে বলে নিই। শ্রীকৃষ্ণ কীর্তন আমরা যেটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে সাহিত্য, এটা কোনো ধর্মগ্রন্থ না। এই নামের মধ্যেই ভেজাল আছে। এই শ্রীকৃষ্ণ কীর্তন যে নামটা, এই নামটা মূলত ব্যঙ্গাত্মকভাবে দেওয়া হয়েছে। এটা অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণ নামটা শ্রীকৃষ্ণ কীর্তন না, শ্রীকৃষ্ণ কুকীর্তন হবে। আপনাদেরকে একটু বিষয়টা ক্লিয়ার করি। ধরেন আপনারা অনেক দিন ধরেন ছোটোবেলায় স্কুলে পড়েন, এরকম একটা সিচুয়েশন যদি হয়, আপনি দীর্ঘদিন কোনো পড়ালেখা করেন না, একবারেই পড়ালেখা করেন না, এরকম একটা অবস্থায় আপনি চুপচাপ বসে টসে আছেন। তো এরকম একটা অবস্থায় আপনার একটা আত্মীয় আসছে বাড়িতে, এসে আপনার আম্মুকে জিজ্ঞাসা করলো যে, কী ছেলে, তোমার পড়ালেখা কেমন হচ্ছে? তখন আপনার পাশ থেকে আপনার আম্মু ধরেন বললো এরকম, ও এত পড়ালেখা করে যে রাতে ঘুমানোর টাইম পায় না। এই যে ব্যাপারটা তিনি মেসেজ দিলেন যে আসলে কিন্তু আপনি পড়ালেখা করেন না, তিনি ব্যঙ্গাত্মকভাবে বলেছেন। সো এই শ্রীকৃষ্ণ কীর্তন এটা মূলত ব্যঙ্গাত্মকভাবে নামকরণ করা হয়েছে। এটা নিয়ে আমরা একটা রিলেভেন্ট জিনিস পড়ি। শরৎচন্দ্রের একটা ছোট গল্প আছে, আপনারা জানেন, হচ্ছে বিলাসী। সো বিলাসী ছোট গল্পের লাইনগুলো আপনারা দেখতে পারতেছেন। এই তো ইহারই কিছুদিন পরে প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ মনের বৈরাগ্যে বছর 2 কাশীবাস করিয়া যখন ফিরিয়া আসিলেন, তখন নিন্দুকেরা কানাকানি করিতে লাগিল। এবং আবার চিন্তা করেন, এর পরেই তিনি লিখতেছেন, অর্ধেক সম্পত্তি ওই বিধবার এবং পাছে তাহা বেহাত হয় এই ভয়ে ছোটবাবু অনেক চেষ্টা অনেক পরিশ্রমের পর বৌঠানকে যেখান হইতে আনি ফিরিয়ে আনিয়াছেন সেটা কাশীই বটে। এখন আপনি বলেন যে হিন্দু ধর্মে কাশী হচ্ছে কি পবিত্র স্থান। তো পবিত্র স্থানে এই যে এই আপনার মুখোপাধ্যায় সাহেবের যিনি পুত্রবধূ, তিনি যে এইখানে বিধবা পুত্রবধূ আর কি, তিনি বিধবা, তিনি কাশী থেকে ব্যাক আসার পর তাকে নিয়ে কানাকানি হবে কেন? আপনি কি হজ থেকে ব্যাক আসলে আপনার এলাকায় আপনাকে নিয়ে কানাকানি হয় না? আপনাকে সবাই ওয়েলকাম করে যে আপনি হজ থেকে একটা ভালো জায়গা থেকে আসছেন। তার মানে এইখানে যে কাশী শব্দটা বলা হয়েছে, এটা ব্যঙ্গাত্মকভাবে এই পুত্রবধূ মূলত এতদিন পতিতালয়ে পতিতার কাজ করে আসছেন, কিন্তু এসে সবাই কানাকানি করতেছেন কাশীর থেকে তিনি আসছেন। দ্যাটস এটা ব্যঙ্গাত্মকভাবে। এবং বাড়ির ছোটবাবু এটা মেনে নিচ্ছেন, তিনি কাশী থেকেই আসছেন, কেননা অর্ধেক সম্পত্তি বিধবা পাবে। এটাই হচ্ছে মূলত ব্যাপারটা ব্যঙ্গাত্মকভাবে। যখন শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করা হয়, তখন বসন্তরঞ্জন কিন্তু এর প্রথম পেজগুলো পায় নাই। সো নামকরণ কি হবে এটা নিয়ে বেশ কিছু বিয়ে হয়েছে, বাট কাহিনী পড়ে দেখে এটা আসলে শুধু মানে ধর্মীয় তেমন কোনো কথাবার্তা না, এখানে শুধু মানব লীলা খেলা টাইপের ব্যাপার স্যাপার আসছে। সো তিনি ব্যঙ্গাত্মকভাবে নাম দিয়েছেন শ্রীকৃষ্ণ কীর্তন। কিন্তু এটাকে যদি ধর্মগ্রন্থ চিন্তা করেন, আপনার ইমান নষ্ট হয়ে যাবে। এখন শ্রীকৃষ্ণ কীর্তন আর ভগবতের কাহিনী পুরাপুরি আলাদা। কাহিনী মোটামুটি সেম, বাট মেইন থিমটা আলাদা। ভগবত হচ্ছে ধর্মগ্রন্থ, যেখানে কৃষ্ণ হচ্ছে পরমাত্মা ঈশ্বর, আর রাধা হচ্ছে জীবাত্মা। এবং জীবাত্মা যে পরমাত্মার সাথে মিলিত হওয়ার যে ন্যাচারাল যে মানে ব্যাপারটা, এটাই অ্যাকচুয়ালি ভগবতে ফুটায় তোলা হয়েছে। ব্যাপারটা এরকম যে আপনার এই ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন আয়ন ঘোষের স্ত্রী হচ্ছে রাধা, রাধা আরেকজনের বিয়ে করা বউ, তার হাজব্যান্ডের নাম আয়ন ঘোষ। এবং তারা হচ্ছে গোপাবাড়ির বউ, তারা মূলত হচ্ছে এই ইয়েটির কাজ করে, কি বলে আপনার এই দুধ দধি এইগুলো নিয়ে কারবার টারবার করে আর কি। তো রাধাকে কিন্তু ধরেন ওই আমলের সামাজিক প্রেক্ষাপট, তিনি এক বাড়ির বউ, সেই সামাজিক প্রতিবন্ধকতা পার হয়ে বিভিন্ন সামাজিক রিচুয়ালসকে তিনি, ধর্মীয় রিচুয়ালস, এটা সামাজিক ট্যাবু, সবগুলোকে অতিক্রম করে তিনি এসে কৃষ্ণর সাথে মিলিত হয়েছেন। এইটা দিয়ে বোঝানো হয়েছে যে সমাজের প্রচলিত বাধা বিপত্তি পার হয়েও জীবাত্মা পরমাত্মার সাথে মিলিত হতে চাবে। এটাই হচ্ছে আপনার ভগবতের কাহিনী। কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনে যেটা, এটা টোটালি মানবলীলা, এখানে কোনো আধ্যাত্মিকতা নাই, এভরিথিং। বাট অনেক বড় বড় সাহিত্য বিশারদরা এর মধ্যেও আধ্যাত্মিকতা খোঁজার ট্রাই করছেন, বাট এটা কখনোই ধর্মগ্রন্থ না। এটা বিষাদ সিন্ধুর মতন একটা সাহিত্য, বিষাদ সিন্ধু যেভাবে ধর্মগ্রন্থ না। এইখানের ঘটনাটা হচ্ছে আপনার মেইন আমরা বলবো। তো ধরেন বৃন্দাবনে কংস রাজাকে বধ করার জন্য তিনি আসলেন কৃষ্ণ, এসে রাধার সাথে প্রেম হলো, রাধাকে ভোগ করলেন, এবং একসময় তিনি বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেলেন অক্রুর রথে করে। রথ আপনারা চেনেন, যে গাড়িতে করে যে রথ আপনার আছে আগের দিনে যে ঘোড়ায় টানে, এটাই রথ আর কি। রথে করে তিনি চলে গেলেন হচ্ছে বৃন্দাবন থেকে মথুরাতে তিনি চলে গেলেন। এই যে অক্রুর রথে করে, এই নামটা খুব ইম্পর্ট্যান্ট। আপনারা আপনারা যখন বিভূতিভূষণের পথের পাঁচালী আপনারা নাম শুনবেন, সেই পথের পাঁচালীর কিন্তু 3টা ভাগ।
প্রথম ভাগটা হচ্ছে বল্লালি বালাই, যেখানে ওই যে মাসির কথা বলা হয়েছে বা বল্লালি বালাই। এরপরে হচ্ছে পার্ট হচ্ছে আম আটির বেপু। আম আটির বেপু হচ্ছে, আপনারা যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা জানেন যে আম খেয়ে আমের বীজ যদি আপনি ফেলে দেন, তাহলে আমের বীজ থেকে যখন একটু ছোট গাছ হয়, এত ছোট গাছ হয়, তখন আমের আটিটা ওটা ছিঁড়ে ফেললে ভেতরে এরকম এরকম দেওয়া দুইটা নরম অংশ পাওয়া যায়। ওইটাকে যদি আপনি ধরেন ওয়ালের সাথে ঘষে একটু চিকন করেন, এরকম ফুক দিলে বাজে। আমরা ছোটোবেলায় এই কাজটা, এই বাঁশিটা বানাইতাম। এখন ওইটানে কিন্তু আটির ভিতরের দুটো পল্লব একটা একটার সাথে এরকম লেগে আছে, এবং আপনি ফুক দিলে এটা বাজবে। এই আমাটির বেপু দুই পার্ট একসাথে লেগে আছে। এই দুই পার্ট, একটা হচ্ছে অপু আর একটা হচ্ছে দুর্গা, দুই ভাই বোন। এদের নিয়ে যে আপনারা সিনেমাও দেখেছেন পথের পাঁচালী নিয়ে। সো এই হচ্ছে, আর লাস্টে যখন অপু কাশিতে চলে যায় হচ্ছে আপনার ছেড়ে, তার নিশ্চিন্দপুর ছেড়ে, তার বাবা মারা যাওয়ার পরে কাশিতে চলে যায়, এই কাশিতে চলে যাওয়াকে তিনি কৃষ্ণের বৃন্দাবন থেকে মথুরায় চলে যাওয়ার সাথে তুলনা করেছেন, এবং ওই লাস্ট পার্টকে তিনি বলেছেন অক্রুর সংবাদ। এই অক্রু হচ্ছে যে রথে, যার রথে করে কৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায় চলে গেছেন, এই সেই অক্রুর রথ, মানে অক্রু হচ্ছে ড্রাইভার আর কি। যাই হোক, শ্রীকৃষ্ণ কীর্তন এটা 1909 সালে বসন্তরঞ্জন রায় লভ তিনি এটা আবিষ্কার করেন পশ্চিমবঙ্গের একটা কাকিল্য গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে তিনি এটা আবিষ্কার করেন। গোয়ালঘরে এটা ছিল। এখন এটা, এর মধ্যে একটা চিরকুট পাওয়া যায়, যেই চিরকুটে বলা হয় যে এটা 250 বছর আগে বিষ্ণুপুরের রাজগ্রন্থশালায় ছিল। এখন এটা অনেক মতবাদ আছে। কেউ কেউ বলেন যে যখন মুসলমানরা এইখানে শাসন করেছিল, তখন হয়তোবা ভয়ে এই দেবেন্দ্রনাথ, যার গোয়ালঘরে পাওয়া গেছে, তার কিছু হচ্ছে আপনার ভয়ে তিনি এটা গোয়ালঘরে লুকায় রেখেছিলেন। আবার অনেকে মনে করেন যে যেহেতু কৃষ্ণ হচ্ছে ভগবান বিষ্ণুর দশম অবতার, তো কৃষ্ণর কিন্তু বাহন আছে, কৃষ্ণ বাহন হচ্ছে গরু। তিনি গরু, যে তাকে বলে মাখনচোর, তিনি গরুর দুধ খেয়ে ফেলতেন আর কি, মাখনচোর বলা হয়। তো এই তো গরুর যেহেতু তিনি পছন্দ করতেন, সেই জন্য গরুর ঘরে এটা রাখা হয়েছে। জিনিসটা আবার কৃষ্ণ নিয়ে লেখা, অনেক পাওয়া যায় আর কি, মতবাদ পাওয়া যায় কেন গোয়াল ঘরে গেছেন আর কি। গোয়ালঘর থেকে এই বসন্তরঞ্জন এটাকে উদ্ধার করেন। কার গোয়ালঘর থেকে? দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে। এবং এর প্রথম পেজ পাওয়া যায় নাই, ভেতরে কিছু পাতা পাওয়া যায় নাই, তার মানে এটার নাম কি এটা জানা যায় নাই। কিন্তু এর মধ্যে একটা চিরকুটে এটা শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামে একটা ছিল। তাই অনেকেই মনে করেন যে এটার নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। বাট পরবর্তীতে এটা যখন পাবলিশ করা হয় হচ্ছে বসন্তরঞ্জন 1916 সালে, এটাও 1916 সালে পাবলিশ হয়, আবিষ্কার হয় এটা 1909-এ, আর শ্রীকৃষ্ণ কীর্তন 1907-এ। বাট পাবলিশ হয় দুইটাই 1916 সালে। তখন তিনি এটা শ্রীকৃষ্ণ কীর্তন নামে এটাকে পাবলিশ করেন। চর্যাপদ লেখা ছিল তাল পাতায়, আর এটা নরম তুলার মতন কাগজে লেখা ছিল। এটা দেখে অনেকেই বলেন যে এটা চর্যাপদের অনেক পরে লেখা হয়েছে। এটা নামকরণ কিভাবে করা হলো এটা আপনি জানলেন, যে নামকরণটা কিভাবে করা হলো। বিলাসের সাথে আমরা একটা তুলনা দিয়েছি, এবং পুঁথির ভিতরের চিঠি পাওয়া গেছে হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ, এবং এটার লেখক হচ্ছে বুড়ুচণ্ডী দাস। বুড়ুচণ্ডী দাস হচ্ছে এটার রাইটার। তার আসল নাম হচ্ছে অনন্ত। তার গুরু তাকে নাম দিয়েছিলেন চণ্ডীদাস। চণ্ডীদাস তার নাম না, চণ্ডীদাস হচ্ছে মূলত তার গুরু প্রদত্ত নাম, আর তার উপাধি হচ্ছে বরু। তার মানে বরু চণ্ডীদাস হচ্ছে তার নাম। তিনি হচ্ছে মূলত বাসুলী দেবীর উপাসক ছিলেন। বাসুদী দেবী হচ্ছে যেটা দুর্গা বলেন, আর হচ্ছে দেবী চণ্ডী বলেন, একই দেবী। তার আর একটা চেহারা হচ্ছে বাসুলী দেবী। এই দেবীর উপাসক তিনি ছিলেন, এবং ধারণা করা হয় মূলত এই বাসুলী দেবীর কোনো অনুষ্ঠানে এই জিনিসটাকে তিনি মঞ্চস্থ করার জন্য, বা মঞ্চস্থ বলতে হচ্ছে তিনি এটাকে পাঠ করার জন্য এটা তিনি রচনা করেছিলেন। বাট এখানে একটা সমস্যা দেখা দেয়। জিনিসটা আবিষ্কার হয় 1907 সালে। এর আগেই কিন্তু মূলত বৈষ্ণব পদাবলী ছিলেন। বৈষ্ণব পদাবলী আমরা এর পরে পড়ব। বা পদাবলীতে শ্রীকৃষ্ণ কীর্তন, মানে শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণের কাহিনীই বলা হয়েছে, রাধাকৃষ্ণের প্রেমের কথাই বলা হয়েছে। বাট রাধাকৃষ্ণের প্রেম নীলাতে, মানে ওই আপনার বৈষ্ণব পদাবলীতে 3 জন চণ্ডীদাসের কথা পাওয়া যেত। একজন হচ্ছে চণ্ডীদাস, একজন হচ্ছে দ্বিজ চণ্ডীদাস, আর একজন হচ্ছে দীন চণ্ডীদাস।
তো তখন মানুষ মনে করতো যে এই তিনজন চণ্ডীদাস একই, কারণ লেখার টোনও মোটামুটি আলাদা, ছোট ছোট জিনিস তো টোন আলাদা, সবাই মনে করতো একই। কিন্তু 1907-এ যখন শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার হলো, তখন দেখা গেল যে এইখানে নাম বলা হয়েছে কোথায় কোথায় বুড়ো চণ্ডীদাস, বাট আগের যে তিনজন চণ্ডীদাস তাদের লেখার সাথে টোন আলাদা। শুরু হলো চণ্ডীদাস সমস্যা। এই জিনিসটার নামই বাংলা সাহিত্যে চণ্ডীদাস সমস্যা, যে কিরে ভাই নতুন এক চণ্ডীদাস আসছে এখন শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে, এর লেখার টোন আর আগের চণ্ডীদাসগুলোর লেখার টোন তো এক না। তখন সাহিত্য বিশারদরা ডিসিশন নিল যে চণ্ডীদাস একটা না, চণ্ডীদাস মোট 4 জন। একজন চণ্ডীদাস, একজন দ্বিজ চণ্ডীদাস, একজন দীন চণ্ডীদাস আর একজন বুড়ো চণ্ডীদাস। ঠিক আছে, চণ্ডীদাস সমস্যাটা কি, এর সমাধান কি আপনি বুঝলেন। এবং তিনি এই এই ইয়েতে এই শ্রীকৃষ্ণ কীর্তনে তিনি বিভিন্ন জায়গায় চণ্ডীদাস নামে ভণিতা করেছেন, কোথাও তিনি অনন্ত নামে ভণিতা করেছেন, কোথাও তিনি শুধু চণ্ডীদাস নামে ভণিতা করেছেন। ভণিতাগুলো কেমন, যে যে আপনারা বিভিন্ন গানের মধ্যে দেখেন না, যে যে গানের মধ্যে ধরেন লালন বলছে এই কথা, লালনের নাম বলতেছে, বা যে তার নাম বলতেছে, এইটার নামই হচ্ছে ভণিতা। যেমন চণ্ডীদাসের একটা লাইন দেখেন, যে চণ্ডীদাসের বাণী শুনো সবই ভগবান নামে, যা কিছু পৃথিবীতে সবই তারই স্বামী। এই যে এখানে দেখেন নিজে নিজে নাম বলতেছে, এই জিনিসটাই হচ্ছে ভণিতা করা, এই জিনিসটাই হচ্ছে ভণিতা করা। সো তিনি বিভিন্ন জায়গায়, তিনি 298 জায়গায় এই নামে ভণিতা করেছেন। তার মানে এটা যে বুড়ো চণ্ডীদাসের লেখা সেটা সুস্পষ্ট, বিভিন্ন জায়গায় তার নাম আসছে। এবং চণ্ডীদাসের এই শ্রীকৃষ্ণ কীর্তন লিখতে গেলে আমি সাধারণত 2টা লাইন সবসময় মনে রাখতাম, সবসময় এই 2টা লাইন শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে রিটেনে কোনো কিছু আসলে এই 2 লাইন মেরে দিতাম। আকুল শরীর মোর বেআকুল মন, বাঁশিরও শরব্দে মো আউলাইল রান্ধন। এখানে শব্দে বানানটা দেখতে হবে, আউলাইল রান্ধন বোঝে, অর্থাৎ কৃষ্ণ বাঁশি বাজায়, এই শুনে তার শরীর আকুল হয়ে যায়, মন ব্যাকুল হয়ে যায়, এবং সে রান্নাবার উল্টাপাল্টা করে ফেলে। কৃষ্ণ তাকে ডাকতেছে, আকুল শরীর মোর বেআকুল মন, বাঁশিরও শব্দে মো আউলাইল রান্ধন। এই লাইনটুকু আমি সবসময় দিয়ে দিতাম। শ্রীকৃষ্ণ কীর্তনের গল্পটা বলার সময় হয়েছে, গল্প আমরা পুরা বলবো না, একটা ভাব আর কি। শ্রীকৃষ্ণটা টোটাল 13টা খণ্ডে লেখা, 13টা খণ্ড মানে 13টা পার্ট না, 13টা অধ্যায় চিন্তা করেন। প্রথম খণ্ড হচ্ছে জন্মখণ্ড, যেখানে ভগবান বিষ্ণুর 10ম অবতার কৃষ্ণ পৃথিবীতে আসলো, এবং রাধা পৃথিবীতে আসলো মানুষের বেশে, সে আসলো আর একজনের ওয়াইফ হয়ে গেল, আয়ন ঘোষ। ঠিক আছে, এইবার তাম্বুল মানে হচ্ছে পান। তাম্বুল খণ্ডের কাহিনী আপনি চিন্তা করেন, এইখানে এই গোপী, আমরা এই আপনার এই বাড়ির একটা বাড়ির বউ হচ্ছে রাধা। তো রাধা বাজারে গেছে হচ্ছে ব্যবসা বাণিজ্য করতে, রাধা হচ্ছে যে দই টই এগুলা বিক্রি করে আর কি। তো তার ব্যাগ আসতে দেরি হচ্ছে, তখন রাধার বাড়ির যে রাধার মূলত হচ্ছে দাদি বা তার মায়ের পিসি, তার নাম বড়াই। বড়াই হচ্ছে এখানে একটা ক্যারেক্টার, 3টা ক্যারেক্টার, রাধা কৃষ্ণ বড়াই, খুব ইম্পর্টেন্ট। তো বড়াই হচ্ছে তাকে খুঁজতেছে, পথে কৃষ্ণর সাথে দেখা, তো বলতেছে আমার বাড়ির বউরে দেখছো? তো বলছে না, কে, কেমন দেখতে? তো বলছে এরকম 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 দেখতে, তার নাম রাধা, এরকম এরকম দেখতে। এই বর্ণনা শুনেই কৃষ্ণ তার প্রেমে পড়ে গেছে। প্রেমের উপঢৌকন হিসেবে বা প্রেম নিবেদন হিসেবে সে ওই টাইমেই বড়াইয়ের কাছে পান পাঠিয়েছেন, পান, তাম্বুল। এই কালচারটা এখনও আমাদের ভেতরে আছে, আমরা বিয়ে শাদী করতে গেলে দেখবেন পান পাঠায়, বা আপনারাও দেখবেন গ্রাম অঞ্চলে এরকম দেখবেন পান দেয়, মানে সম্পর্কের হিসেবে। এটা শ্রীকৃষ্ণ কীর্তন থেকে আসছে আর কি, এটা এই কৃষ্ণ দিছিল রাধার। চিন্তা করেন, রূপ বর্ণনা শুনেই প্রেম পড়ে গেছে, এবং তিনি এখানে একটা ডায়লগ দিছেন, তাম্বুল রাতুল হইল অধর পরশে। অধর হচ্ছে ঠোঁট, পানের স্পর্শে মানুষের ঠোঁট লাল হয়। আর কৃষ্ণ বলতেছে যে রাধার ঠোঁটের স্পর্শে পান লাল হয়েছে, মানে উল্টা কথা, তাম্বুল রাতুল হইল অধর পরশে। যাই হোক, বিষয়টা আমরা সামনে আগে বাড়াই। দানখণ্ডে রাধা তার দলবল, তার সখীদেরকে নিয়ে তিনি যমুনায় যায় আর কি। বিভিন্ন গানে আপনারা শিখছেন যে আমারে আসিবার কথা কইয়া মান কইরা রাইয়া রইয়াছে ঘুমাইয়া, রাই হচ্ছে রাধা। তো দানখণ্ডে তিনি রাধা যাচ্ছেন হচ্ছে দলবল নিয়ে যমুনার ঘাটে পানি আনতে। তখন রাস্তায় কৃষ্ণ দাঁড়াইছে, কৃষ্ণ দাঁড়ায় তার কাছে বলছে যে মানে যাই হোক ডিস্টার্ব আর কি। ঠিক আছে, এখানে একটু অন্য ব্যাপার স্যাপার চলে আসবে, আপনারা ব্যাপারটা বুঝে নেবেন আর কি।
যাই হোক, এরপরে নৌকাখণ্ড, রাধা যখন যমুনা পার হচ্ছে, কৃষ্ণ তাকে যমুনা পার করতে যাচ্ছে, বাট যমুনার মাঝখানে গিয়ে মূলত একটা ঝড় তুফান আসছে, নড়াচড়া হচ্ছে নৌকা, কৃষ্ণও নড়াচ্ছে, সবাই ভয় পাচ্ছে। এবং এই যে নদী পার করে দিল, নদী পারের তো একটা চার্জ আছে, চার্জ হিসেবে ধরেন সে রাধার শ্রীকৃষ্ণ কীর্তনের গল্প, সে রাধার ধরেন দৈহিক ব্যাপারটা তিনি চেয়েছেন আর কি। এখানে বিষয়টা এরকম হয়েছে যে বাংলায় একটা গান শুনছেন না, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা, সপি গো আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নিব না, ব্যাপারটা এরকম আর কি। সো এইখানে আপনার এই এরপরে হচ্ছে ভারখণ্ড। তো রাধা তো ওই হাটে যায় এটা বিক্রি করতে, সো রাধার যে এই দই টই আছে এইগুলা বহন করছে কৃষ্ণ, বহন করে নিয়ে গেছে। সো এটা হচ্ছে ভারখণ্ডের ব্যাপার আসছে আর কি। মানে ওই চার্জারটা খুলে এনে এই জায়গায় লাগায় মাথাটা আমার হাতে দাও। এরপরে এক সময় হচ্ছে প্রচুর বৃষ্টি টিষ্টি হয়েছে, তখন রাধার ছাতা ধরছে, এবং এইগুলোর না সব বিনিময় আছে, বিনিময় আছে, ব্যাপক বিনিময় টিনিময় আছে। যাই হোক, এখানে বৃন্দাবন একটা খণ্ড আছে, আমি কাহিনী ডেপতে যাচ্ছি না, আপনারা বুঝে নেবেন আর কি। এরপরে হচ্ছে আপনার কালীয় দমন খণ্ড। কালীয় দমন হচ্ছে বিষ, সাপের বিষ, নাগ, তার বিষে হচ্ছে যমুনার জল দূষিত হয়ে গেছে, সেই যমুনার জল এই দূষিত বিষকে ইয়ে করছে কৃষ্ণ। এক সময় হচ্ছে যমুনা খণ্ড। যমুনা খণ্ডতে আপনার এইখানে যমুনা খণ্ডতে হচ্ছে কৃষ্ণ যমুনারতে ডুবে যাওয়ার ভান করছে, সে যমুনার জলে লাফ দিছে আর কি, লাফ দিয়ে আর উঠে না। তখন রাধা তার সখীদেরকে নিয়ে চিন্তা করছে, আর কৃষ্ণ তো ডুবে গেল, তখন নামছে রাধাও তার দলবল নিয়ে, কৃষ্ণ তো মরে গেল, ওরে খুঁজে বের করি। কিন্তু কৃষ্ণ তো দুষ্টু, সে এসে লুকায় উপরে এসে সে কদম ডালে উঠে বসে আছে, কদম ডালে উঠে সে রাধাকে দেখতেছে। এই জন্য বিভিন্ন গানে দেখবেন যে আমি জলের ছায় রূপ হেরিব গো কদম ডালে বইয়া, তারপরে যে এইরকম যে কদম ডালায় বইয়ারা কানাই ফিক্কা মারে ফুল, এরকম গান আপনারা শুনবেন। মানে কদম ডাল এখানে চলে আসছে, কিন্তু এখানকার কাহিনী সে কদম ডালে বসে আছে আসে, কিন্তু ওদিকে রাধা পানির মধ্যে খুঁজতেছে। তারপরে তখন সে কদম ডালের থেকে সে নামছে, নামার পরে যে রাধা যখন পানির মধ্যে খুঁজতেছে কৃষ্ণকে, তখন সে কি করছে, তখন সে রাধার হার চুরি করছে, তার হার চুরি করে নিছে, হার খুলে রেখে গেছিল, এখন হার চুরি করছে তো ডিস্টার্ব, এখন সে একটা বাড়ির বউ না, হার তো না পেলে তার শাশুড়ি বকবে, হারের এগেনস্টেও কৃষ্ণ একটু ডিস্টার্ব করছে আর কি। যাই হোক, এরপরে বানখণ্ড। এই বানখণ্ডতেই হচ্ছে আপনার বানখণ্ডতেই হচ্ছে প্রথম বান মেরে দিছে। এতক্ষণ কিন্তু কৃষ্ণ রাধার পিছ পিছ দৌড়াইছে, এখন তো বান মেরে দিছে। বান মেরে দেওয়া আপনারা বুঝেন যা জাদু করছে, এখন রাধাই পাগল হয়ে গেছে, এখন কৃষ্ণ আর রাস্তায় নাই, এখন কৃষ্ণ ছুটে গেছে, কৃষ্ণ আর রাধার কথা শোনে না। তখন রাধা বলতেছে যে এরকম একটা লাইন আছে, রাধা বলতেছে যে সখী কেমনে বাঁধিব হিয়া, আমারও বধূ আনবাড়ি যায় আমারও আঙিনা দিয়া। ঠিক আছে, এটা এই জায়গার কাহিনী না, বাট এটা মূলত এই টাইপের বক্তব্য আর কি, যে মমতাজের বুকটা ফাইটটা যায় মতন আর কি। এরপরে কৃষ্ণকে, তাহলে আর কৃষ্ণ এখন আসে না, কৃষ্ণকে তো বশ করতে হবে, তাহলে কৃষ্ণকে আনার জন্য বড়াই বুদ্ধি দিছে যে তুমি কৃষ্ণের বাঁশি চিন্তাই করো। তাহলে কৃষ্ণ যেহেতু বৃন্দাবনে বাঁশি নিয়ে ঘুমায় আছে, কৃষ্ণের তো প্রিয় বাঁশি, কৃষ্ণের বাঁশি রাধা নিয়ে গেছে। লাস্টের দিকে 13 নম্বর খণ্ডে চলে গেছে মথুরাতে কৃষ্ণ, রাধা এখন একা বিরহে আছে। এই যে রাধার বিরহ, এই হচ্ছে মূলত আমাদের গল্পের কাহিনী, যেখানে শ্রীকৃষ্ণ কীর্তন। আজকে আমরা বাংলা একটা সাহিত্য কীভাবে বিকশিত হয়, আমরা চর্যাপদ নিয়ে কথা বলেছি, আমরা বিভিন্ন সাহিত্যের পিরিয়ড নিয়ে কথাবার্তা বলেছি, এবং আমরা শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে কথা বলেছি। এই টপিকগুলা আপনারা যারা রিটেনে আছেন, তারা যে বইটা পড়লাম এই বই থেকে পড়বেন, এর সাথে কিছু জিনিস অ্যাড করার ট্রাই করবেন। আর যারা প্রিলিমিনারিতে আছেন, এতটুকু আলাপ আলোচনার পরে আর কিছুই লাগবে না, আপনারা ডাইরেক্ট ডাইজেস্ট করবেন। বাংলা সাহিত্য নিয়ে আমরা মোটামুটি 8 থেকে 9টা ক্লাস লাগবে আমাদের, টোটাল সাহিত্য আধুনিক যুগটুক সহ আমরা কভার করে দিব। এতে করে আপনার ডাইজেস্ট পড়লেই চলবে প্রিলিয়ালাদের। এরপরে মনে থাকবে, অনেক গল্প শুনলেন তো, আশা করি এরপরে অনেক মনে থাকবে। সাথে কথা বলি, মামুন আবদুল্লাহ কথা বলেন। থ্যাংক ইউ ভাই আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। হ্যাঁ, বিশেষ করে আমি আমার প্রিলি আগেই আপনার ক্লাসগুলো ইউটিউবে দেখেছিলাম, মানে আপনার বিশ্লেষণ খুবই ভালো লেগেছে। আপনার বিশ্লেষণ থেকে বিশেষ করে
মানে খুব এলাবোরেটলি চিন্তা করার একটা মাথার মধ্যে এরকম একটা পরিবেশ তৈরি হয়। আর আজকে আপনার বাংলা ক্লাসটা করলাম, এটাও একটু ডিফারেন্ট আঙ্গিকে। যেমন আমরা যখন পড়েছি, বিশেষ করে এই যে মুনি দত্তকে কেন পড়বো বা প্রবোধচন্দ্র বাগচিকে কেন পড়বো, কোনো বইয়ে এই কথাটা লেখা নেই। মূলত আসলে যে মূল চর্যাপদটা যে পাওয়া যায়নি, এটা আমি আজকেই প্রথম জানলাম। এর আগে আমি অনেক ভালো স্যারেও ক্লাস করেছি, বেশ নাম করা, কিন্তু ওনারা এই পয়েন্টটা মেনশন করেন নাই। এখন ভাই আমার হ্যান্ড রাইজ করার মূল কারণ হচ্ছে একটা বিশেষ কনসার্ন নিয়ে। সেটা হচ্ছে আমরা তো একটা রিটেনের মোটামুটি প্রিপারেশন নেওয়ার পরই একটা চেঞ্জ আসছে গভর্নমেন্টের। সেক্ষেত্রে বিগত সময়ের যে কোশ্চেনগুলো, যেমন 10 বছরের ওখানের যে কোশ্চেন প্যাটার্ন, তো সেখানে বেশিরভাগ সময়ই বাজারে প্রচলিত যে বইগুলো আছে সেখানে হচ্ছে যেমন গভর্নমেন্টের এক্ষেত্রে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, আহ, বা বর্তমান সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে। যেমন আমরা যদি বলি মানব সম্পদ উন্নয়নে সরকারের পদক্ষেপগুলো কোনগুলো, বা নারী উন্নয়নে সরকারের পদক্ষেপগুলো কোনগুলো, তার হচ্ছে বিশেষ করে আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিগত সময়ের যে একটা পরিসংখ্যান দেখানো হয়েছে, কিন্তু বর্তমানে যে পরিবর্তিত পরিস্থিতিতে যেটা দেখা যাচ্ছে, এই পরিসংখ্যানগুলোর মধ্যে কিছু এই যে বর্তমানে যে শ্বেতপত্র প্রকাশিত হলো, বেশ কিছু পরিসংখ্যানে গরমিল বা ওভার এক্সিজারেট করে দেখা হয়েছে, এরকম কিছু সামনে চলে এসেছে। বা সরকারের উন্নয়ন সম্পর্কে যখন বলা হচ্ছে, তখন এই প্রিভিয়াস বিষয়গুলোকে আমরা পরীক্ষায় লিখবো কিনা, বা এটাকে কি না, আঙ্গিকে আমরা এইভাবে লিখবো না, বাট আমরা এরকম লিখবো যে আমরা এরকম লিখবো, ঠিক আছে? কিন্তু এরকম লেখার ক্ষেত্রে আমরা আবার কিছু কথা লিখে নিয়ে আসবো, সেটা হচ্ছে কসমেটিক্স ডেভেলপমেন্ট অ্যান্ড রিয়েল ডেভেলপমেন্ট। এবং আমরা কিছু বলবো যে এইরকম কসমেটিক ডেভেলপমেন্ট টাইপের যে সমস্ত প্রজেক্ট বাংলাদেশে রান করেছে, সেই সমস্ত প্রজেক্টের থেকে বের হয়ে এসে আমরা রিয়েল ডেভেলপমেন্টের দিকে আমরা রিকমেন্ডেশন করব। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে সিভিল সার্ভিসের পরীক্ষায় কখনোই কোনো রিজিমকে ডাইরেক্ট অ্যাটাক করে প্রশ্ন করা হয় না, ডাইরেক্ট অ্যাটাক করা হবে না, কখনোই না। কেননা একটা দেশের সিভিল সার্ভেন্টরা কী টাইপের মতাদর্শ নিয়ে এই সিভিল সার্ভিসে ঢুকে, তা হচ্ছে সিভিল সার্ভিসের সিলেবাস অনেকটা বলে দেয় আর কি। আন্তর্জাতিক বড় বড় গোয়েন্দা সংস্থা, আন্তর্জাতিক বড় বড় স্টেক হোল্ডার এজেন্সিরা আমাদের সিভিল সার্ভিসের পরীক্ষায় কী টাইপের কোশ্চেন হচ্ছে এইগুলা নিয়ে আন্তর্জাতিক একটা আলাপ আলোচনা হয় আন্তর্জাতিক পর্যায়ে। সো এখান থেকে যে কোনো টাইপের কোশ্চেন রিটেনে দেওয়া যায় না, আমি যতটুকু জানি আর কি, আমার ছোট মস্তিষ্কে এটা মনে হয় আর কি। বললাম অনেক রাত হয়ে গেছে, সবাই ভালো থাকেন, শুভরাত্রি।